ফার্স্ট অফ অল তোমার সামনে যেটা ভেরি নেক্সট অকেশন সেটা হচ্ছে 20 জুলাই, তাই না? 20 জুলাই এবং 20 জুলাই তোমার কি হবে? তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে তোমার বেসিক্যালি মুভমেন্ট বিভিন্ন দিকে বিভিন্ন কিছু হতে পারে। আমি আশা করতেছি আমার ভিডিও যারা দেখে, মানে এটা মোটামুটি কোয়াইট কমন, আমার ভিডিও যারা দেখে তাদের এসএসসিতে পাস করা নিয়ে কোনো টেনশন হয় না। হতে পারে সে A+ পাইছে বা বৃত্তি পাইছে বা সামথিং ভালো, খুবই ভালো রেজাল্ট করছে, বোর্ড টপ করছে, অথবা হয়তো সে কোনো কারণে A+ পায় নাই কিন্তু A+ পাওয়ার মতো ক্যাপাবিলিটি তার ছিল, মানে ধরো মোটামুটি A বা লোয়েস্ট গেলে A- হতে পারে, ঠিক আছে? আরেকটা হলো ধরো এখানে বোর্ড টপার যারা আছে, বোর্ড টপ করতেছে এরকম লেভেলের। আচ্ছা, আমার ভিডিও যারা দেখে বা মানে আমাকে যারা ফলো করে বেসিক্যালি তাদের সাধারণত এই ধরনের কোনো ঝামেলা হয় না যে তার পাস করা ফেল করা নিয়ে টেনশন। আমার অডিয়েন্সগুলো অনেক স্ট্যান্ডার্ড থাকে, মানে ধরো যেখান থেকে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেখান থেকে A+ পাওয়া বা টপ করার উদ্দেশ্য থাকে মানুষের, তারাই বেসিক্যালি আমাকে ফলো করে। আচ্ছা, সো তুমি যদি A+ পেয়ে যাও তাহলেই তোমার এখানে কথা শেষ না। তারপরে নেক্সট টার্গেটটা হচ্ছে তোমার কলেজ এডমিশন, অর্থাৎ তুমি কোন কলেজে ভর্তি হবা, এটা তোমার একটা বেসিক টার্গেট থাকবে। মানে কলেজ কিন্তু তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দেয়। ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি তোমার লাইফের অনেক কিছু, বাট কলেজ লাইফ কোনটা হবে এটা কিন্তু একটা পাথেয় হিসেবে কাজ করে তোমার কলেজ লাইফকে। সো কলেজ লাইফকে তুমি যদি চুজ করতে চাও, তোমার এখানে কি কি অপশনস থাকতে পারে? অপশনস থাকতে পারে যে তুমি কলেজ অ্যাডমিশন দিবা, অর্থাৎ তুমি এনডিসি অথবা এইচসিসি, ছেলে হয়ে থাকলে এনডিসি, মেয়ে হয়ে থাকলে এইচসিসি, এগুলাতে কলেজ অ্যাডমিশন টেস্ট দিবা। এছাড়াও সেন্ট জোসেফে আসে, ওগুলা থেকে আমি সেকেন্ড ক্যাটাগরিতে রাখতেছি। আচ্ছা, এর বাইরে তোমার হতে পারে তুমি ঢাকার মধ্যে আসতেছো এবং ঢাকার যে নামি দামি কলেজগুলো আছে সেসব কলেজে ভর্তি হইতেছো। থার্ড ওয়ান, তুমি হয়তো ঢাকার নামি দামি কলেজে ভর্তি হচ্ছ না, বাট তুমি তোমার বিভাগের যে টপ কলেজটা আছে, যেমন কেউ যদি হবিগঞ্জে থাকে সে হয়তো আসতে কমফোর্ট ফিল করে সিলেট এমসি কলেজে, এরকম তুমি তোমার বিভাগীয় কলেজে আসতে পছন্দ ফিল করতে পারো। আবার তুমি বিভাগীয় কলেজও না, বরং তুমি তোমার বাড়ির পাশের যে কলেজ, তোমার জেলার কলেজ বা উপজেলার কলেজ, সো তুমি বাড়ির পাশের কলেজে তুমি ভর্তি হইতেছো, এটাও তোমার একটা অপশন হতে পারে। সো চারটা কলেজের ক্ষেত্রে তোমার কি কি সুবিধা অসুবিধা সেই সম্পর্কে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, তুমি যদি এনডিসি বা এইচসিসির কেন্দ্র করে চিন্তাভাবনা করো, তাহলে এখানে তোমার কলেজ রুল অনেক স্ট্রিক্ট, কলেজ প্রচুর স্ট্রিক্ট, এবং কলেজের যে রুটিন সেই রুটিনটাই তোমাকে ফলো করতে হবে। মানে অন্য একজন তোমাকে রুটিন বানাই দিছে এবং তোমাকে সেই রুটিনটাই ফলো করতে হবে, তোমার বিকল্প কোনো অপশনস নাই। তার রিজন হচ্ছে কলেজে তোমার প্রতি সপ্তাহে 2টা বা 3টা পরীক্ষা নিবে। প্রতি সপ্তাহে যদি কোনো মানুষের 2টা বা 3টা পরীক্ষা থাকে, ও তো 2-3টা পরীক্ষার প্রিপারেশন নিতেই শেষ, ওর আলাদা করে নিজস্ব কোনো রুটিন বলতে থাকে না। বাট এটা সত্য কথা, কেউ যদি এই কলেজের রুটিন ঠিক মতো স্ট্রিক্টলি ফলো করতে পারে, একদম অ্যাবসলিউটলি ফলো করতে পারে, তাহলে তার এইচএসসি অ্যাডমিশন সব কিছু ক্লিয়ার হয়ে যায়। বাট এখানে একটু কথা আছে, এনডিসি এবং এইচএসসি যদি কেউ থাকে, তাহলে যেহেতু সে নিজে নিজে পড়তে পারতেছে না, সুতরাং সে কখনোই 1 বছরে সিলেবাস শেষ করতে পারবে না। 1 বছরে তার পক্ষে সিলেবাস শেষ করা সম্ভব না, কারণ তাকে কলেজটা স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। তাহলে ভাই নিজে নিজে কি পড়া পসিবল, বা আপনি কেমনে পারছিলেন, এটাও তো একটা জানার বিষয়, সে সম্পর্কে আমি কথা বলবো। বাট কলেজ যদি তুমি একদম স্ট্রিক্টলি ফলো করো, সেক্ষেত্রে তুমি এনডিসি এইচএসসিতে থেকে 1 বছরের সিলেবাস শেষ করতে পারবে না। টেস্ট পরীক্ষার আগের দিন গিয়ে কলেজের সিলেবাস শেষ হবে, টেস্ট পরীক্ষার আগের দিন এইচএসসি সিলেবাস শেষ হবে, যদি তুমি কলেজটাকে স্ট্রিক্টলি ফলো করো। সো এখানে তোমার কথা হচ্ছে তুমি আগে থেকে সিলেবাস শেষ করা পসিবল না, সিলেবাস শেষ করতে লেট হয়, লেটে হবে। সো কলেজ তুমি স্ট্রিক্টলি ফলো করতে পারলে রেজাল্ট ভালো হয়, এবং এনডিসিতে তুমি যদি টপ 100-এ থাকো, মানে তুমি মোটামুটি বলা যায় যে বাংলাদেশের অল এভারেজ, মানে অনেকগুলা কলেজ তো আছে, অনেক স্টুডেন্ট আছে, তো সব বিভাগ সব কলেজ মিলিয়ে আলটিমেটলি তুমি হয়তো এখানে এনডিএসসি টপ 100 মানে বাংলাদেশের 500-র মধ্যে আসো, এরকম একটা নিজেকে থিঙ্ক করতে পারো। এই কনফিডেন্স তোমাকে আমি দিতে পারি যদি তুমি কন্টিনিউ করো আর কি ঠিকমতো পড়াশোনা। তো সিলেবাস শেষ করতে লেট হইতে গেলেও রেজাল্ট মোটামুটি ভালো হয়, মানে অ্যাডমিশনের রেজাল্ট ভালো হওয়ার চান্স বেশি, বা ডেপথ অর্থাৎ পড়াশোনার যে ডেপথটা আছে, ডেপথটা অনেক বেশি হয়। সো যাদের ইঞ্জিনিয়ারিং যদি কেউ টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে মানে এটা দ্যাট ইজ গোনা বি ভেরি গুড অপশন। এখান থেকে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং রেজাল্ট আসছে, মেডিকেলেও আসে, কিন্তু তার তুলনায় ইঞ্জিনিয়ারিংটা অনেক বেশি আসে। ওকে, সো আমি তোমাকে যে কথা বলবো, এখানে প্রোজ এবং কোনস দুইটার কথাই মাথায় রাখো, তাহলে হয়তো তোমাকে রিলেট করাটা সহজ হবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে ঢাকার যে নামি দামি কলেজগুলো আছে, এই ঢাকার নামি দামি কলেজগুলোর ক্ষেত্রেও সেম কথা, এবং কলেজ এখানে অনেক স্ট্রিক্ট, সিলেবাস শেষ করতে লেট হয়, এটাও এখানে সেম কথা। বাট এখানে বেসিক্যালি কথা হচ্ছে, তোমাকে যেরকমভাবে আমি বলছি এনডিসিতে টপ 100-এ থাকলে তুমি বাংলাদেশের 500-র মধ্যে থাকতে পারবা, মোটামুটি বলা যায়। বাট এইটা কিন্তু এই বাকি কলেজগুলোর ক্ষেত্রে ওরকমভাবে সত্য না সব ক্ষেত্রে। ভাই আমি এইচএসসি 26 ব্যাচ দেখতে আসলাম, আচ্ছা তোমার পরীক্ষার মাঝখানে আসছো, তোমাকে ফুলের তোলা দিয়ে অভিনন্দন জ্ঞাপন করতেছি আমরা। তো এখান থেকে হচ্ছে রেজাল্ট এবং ডেপথ, এই জিনিসটা এখানে একটু কম হয়, কিন্তু এতটাও কম হয় না এগুলোর তুলনায়।
পড়াশোনা বেসিক্যালি নিজের বিষয়। সো এখান থেকে হয়তো তোমার ঢাকার যে নামি দামি কলেজগুলো আছে সেখানে হয়তো বা তোমাকে ডেলি কলেজ করা লাগতে পারে, কিন্তু যেহেতু সপ্তাহে ডেলি পরীক্ষা থাকে না, প্রতি সপ্তাহে পরীক্ষা থাকে না, সো সিলেবাস শেষ করতে লেট হয়। কিন্তু এখানে শেষ করতে গেলে তোমার পুরো 2 বছর লাগবে, 2 বছর লাগবে। আর এখানে তোমার নিজের ইচ্ছা মতো কিছুটা পড়া যায়। সো কলেজে তোমাকে চাপাই দিবে, পাশাপাশি নিজেও পড়া যায়, নিজে পড়ার একটা সুযোগ থাকে, নিজে পড়ার সুযোগ এখানে তুমি পাবা। এই যে আমি প্রথম 2 ক্যাটাগরির কথা বললাম, এই ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি, এই 2 ক্যাটাগরিতে একটা সুবিধা হচ্ছে তোমার এখান থেকে, তোমার এই 2টা কলেজ থেকে অনেক শিক্ষার্থী প্রিভিয়াসলি বিভিন্ন ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। এই 2টা কলেজ থেকে তোমার সেশনেও অনেক ভালো স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। কিন্তু এইগুলোর তুলনায়, মানে এই যে তোমার বাড়ির পাশের কলেজ, এখানে চান্স পাওয়ার সম্ভাবনা, মানে এখান থেকে চান্স পাওয়ার যে রেশিও সেটা তুলনামূলকভাবে কম থাকে। স্বাভাবিকভাবে তুমি বুঝতেছো, একটা জেলার টপ স্টুডেন্টগুলাই তো এখানে আসে, সেই হিসাবে এখান থেকে তো সবচেয়ে ভালো রেজাল্ট হওয়ার কথা। আচ্ছা, কলেজ কি আহামরি ফ্যাক্ট করে? কলেজ আহামরি খুব একটা বেশি ফ্যাক্ট করে না, কিন্তু তোমার কলেজের যে সারাউন্ডিংস, মানে ধরো তুমি তোমার আশেপাশের 5 জন মানুষের একটা অ্যাভারেজ, 5 জন মানুষ যা আছে তুমি হচ্ছে তার একটা অ্যাভারেজ। অর্থাৎ তোমার 5 জন বন্ধু যদি মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, তোমারও কোথাও না কোথাও চান্স পাওয়া উচিত। আর তোমার 5টা বন্ধু যদি এইচএসসি পরীক্ষায় A+ মিস করে, তোমারও টেকনিক্যালি এইচএসসি পরীক্ষায় A+ মিস করাই উচিত। সো তুমি তোমার আশেপাশে 5 জন মানুষের একটা অ্যাভারেজ। তো এখানে হচ্ছে তোমার আশেপাশের 5 জন মানুষের মধ্যে একজন হচ্ছে ধরো বুয়েটের 5ম, একজন হলো মেডিকেলের 10ম, একজন হলো ঢাকা ইউনিভার্সিটির 2য়, একজন হচ্ছে তোমার সিকের ওয়েটের 3য়। সো এখানে যেহেতু তুমি আসো, তোমারও 5ম ব্যক্তি হিসাবে তুমি যদি খুবই লোয়ার ক্যালিভারের স্টুডেন্ট হও, তাও অন্তত JU RU CU কিছু একটা না কোনো একটা ভার্সিটি পাবলিকে হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আর এখানেও সেম কথা, তোমার এই জায়গায় তোমাদের ফ্রেন্ডশিপ বা এনভায়রনমেন্টটাও তোমাকে অনেক বেশি প্রেশার করবে, মোটিভেট করবে। বাট এখানে একটা পরোক্ষ নেগেটিভ বিষয় হচ্ছে, যেহেতু এখানে স্টুডেন্ট অনেক বেশি টপার, তুমি যদি কোনো কারণে একবারও এই ঢাকা অথবা NDC HSC যে কলেজগুলো আছে, এই কলেজগুলোর মধ্যে আসার পরে কোনোভাবে পিছায় যাও কম্পিটিশন থেকে, ধরো তোমার র্যাঙ্ক আসছে, NDC-তে প্রথম পরীক্ষা দিলা, পরীক্ষা আসছে তোমার র্যাঙ্ক 1500তম, তুমি প্রথম দিনই ভাবছো ভাই আমার NDC-তে যদি 1500তম হই, বুয়েটের সিটি আছে 1300, আমার তো বুয়েটে চান্স পাওয়ার কোনো চান্সই নেই। যেহেতু বাকিগুলোতে অত বেশি পিছনে র্যাঙ্ক আসে না, মোটামুটি পড়াশোনা করলেও পারা যায়। তো দেখা যায় যে বাকি কলেজগুলোতে তুমি অত বেশি ডিমোটিভেটেড হবে না। কিন্তু যখন তোমার NDC-তে র্যাঙ্ক আসবে 1500, তখন তোমার মনে হবে আয় হায় আমি তো শেষ, আমার এতে তো কোনো কিছু হবে না। মেডিকেলের সিটি আছে 5000, আমি হয়েছি 1500তম একটা কলেজে, এরকম আরও 10টা কলেজ তো ঢাকায় আছে। সো সব মিলায় তো আমি এখানে 15,000-এর বাইরে এমনিতেই চলে যাই। এরকম চিন্তা আগে তো মাথায় আসে, তুমি অলরেডি ডিমোটিভেট হওয়া শুরু করবা যদি তোমার কলেজের শুরুর দিকের রেজাল্টটা খারাপ আসে। সো এই জন্যই যদি তুমি এই ভালো কলেজগুলোতে চান্স পাও, ভালো কলেজ বলতে আমি বোঝাবো যে পছন্দের কলেজ বা একটু টপার স্টুডেন্টের কলেজ, তাহলে তোমাকে বলবো যে তুমি ডে ওয়ান কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তোমার ডে 0 কিন্তু ভাই এটা কিন্তু ডে 0, ঠিক আছে? তোমার যে বলি 1 বছরে সিলেবাস শেষ করতে হবে, ডে 0টা হচ্ছে 20 জুলাই, তার মানে 21 জুলাই হচ্ছে তোমার ডে 1। এরপর থেকে তুমি আর এসএসসির স্টুডেন্ট না, এইচএসসির স্টুডেন্ট। এখনও কিন্তু তুমি বলতে পারো যে একটা ট্রায়াল অ্যান্ড এররে আসো, দেখি ঠিক আছে পড়াশোনা শুরু করবো ভাবতেছি, আচ্ছা ঠিক আছে বইটা কিনি, আচ্ছা ঠিক আছে গাইডলাইন ভিডিও দেখি, আচ্ছা ঠিক আছে আমি এখন ক্লাস দেখি কার ক্লাস ভালো লাগে। কিন্তু এই যে 20 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ 21 জুলাই থেকে তোমার কিন্তু লাইফে নতুন একটা সূচনা, নতুন একটা পরিচয়, তুমি এখন আসলে এইচএসসি 28 ব্যাচ। সো তোমার কিন্তু ডে 1 খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে, আর 3-4 দিন বাকি আছে। আচ্ছা, এখন আসো, এই যে তোমার কলেজগুলোর কথা বললাম, বিভাগীয় কলেজের ক্ষেত্রে মোটামুটি সেম কথাই আসলে বোঝায়, মোটামুটি সেম জিনিসই বোঝায়। বাট আমি দেখছি অনেক শিক্ষার্থীর গার্ডিয়ান থাকেন যারা হচ্ছে বিভাগীয় কলেজে ভর্তি পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মানে ধরো কেউ যদি হবিগঞ্জের টিচার হয়, হবিগঞ্জের বাড়ি থাকে, উনি সিলেটে পড়াইতে মেয়েকে বা ছেলেকে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঢাকায় পড়াইতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ ঢাকার আসলে এনভায়রনমেন্টটা অনেক ধরো কি বলা যাবে, টক্সিক বলতে পারো, বা ঢাকায় এসে অনেকে অ্যাকোমোডেট করতে পারে না, অনেকে কোপ আপ করতে পারে না। সো দ্যাটস ওয়াই দেখা যায় অনেক গার্ডিয়ান ঢাকাতে একটা স্টুডেন্টকে, একটা ছেলেকে বা একটা মেয়েকে পাঠাইতে ভয় পান। কিন্তু এটা বিভাগীয় কলেজগুলো যদি হয় সেক্ষেত্রে হয়তো অত বেশি ভয় পান না। যেমন আমি যখন হবিগঞ্জে ছিলাম, সিলেটে যাওয়া আমার জন্য যতটা সহজ ছিল, ঢাকায় আসলে মনে হয় আল্লাহ এটা তো মনে হয় বিমান দিয়ে যেতে হবে, এমন দূর। এখন ধরো ঢাকায় মানে ধরো টি শার্ট পরে চলে যাই, মানে কি বলা যায়, একদম মিনিমাম প্রিপারেশন ছাড়া এলাকায় যাতায়াত করা যায়। কিন্তু তখন কিন্তু মানে যারা ঢাকায় না,
ধরো যে তুমি যার বাড়ি কুড়িগ্রাম সরকারি কলেজে এর আশেপাশে হয়তো তোমার বাসা, তো তুমি যদি ঢাকায় আসতে চাও তখন হয়তো তোমার ফ্যামিলি অনেক চিন্তা ভাবনা করবে, হ্যাঁ এত দূর পাঠাবো। সো এই জন্য অনেকে ঢাকায় পাঠাতে চান না, বাট বিভাগীয় কলেজগুলোতে অ্যাবসলিউটলি সেম ফ্যাসিলিটিস, বাট এখানে যা বলছি এখানে সব কিছু একটু কম, মানে এখানে কলেজ তুলনামূলকভাবে একটু কম স্ট্রিক্ট, এখানে সিলেবাসটা শেষ হইতে এখানে যত বেশি দেরি হতো এখানে তুলনামূলক কম দেরি হয়, এখানে আরেকটু কম দেরি হয় যদি তুমি নিজে পড়ো আর কি, নিজে পড়ার উপর ডিপেন্ড করতেছে। আর রেজাল্টও এখানে একটু খারাপ হয়, এখানে আরেকটু খারাপ হয়, এখানে ডেপথ একটু কম হয়, এখানে একটু কম হয়, এরকম আর কি আস্তে আস্তে কমতেছে। আর বাড়ির পাশে কলেজের যদি তুমি ভর্তি হও তাহলে এখানে পড়ার দায়িত্ব তোমার, এখানে পড়ার দায়িত্বটা তোমার, অর্থাৎ তুমি যদি চাও তাহলে পড়বা, এবং তুমি যদি না চাও যে না আমি আমার লাইফের দরকার নাই, একটু চিল করি, আমার এইচএসসি লাইফ এখন চলতেছে, এখনই তো মানে ধরো সিনেমাতে কিন্তু এরকম দেখা যায় যে কলেজ লাইফে যাচ্ছে, দুজন একসাথে দেখা হয়েছে, তারপরে এখান থেকে নতুন কোনো স্টোরি জন্ম নিছে, বাট বাস্তবে কলেজ লাইফ কিন্তু মানুষের লাইফের সবচেয়ে ক্রুশিয়াল টাইম, এবং এই 2 বছর তোমার লাইফের বেস্ট 1 বছর হতে পারে। ভার্সিটিতে বুঝছো এরকম একটা কথা আছে যে 4 বছর, এই 4 বছর তোমার লাইফের বেস্ট 5 বছর হোক, ঠিক আছে, কারণ এই 6 বছর আমি আমার পার করতে করতে 7 বছর কাটাই ফেলছি, এরকম একটা মিমস আছে। তো বেসিক্যালি কলেজ লাইফ যদিও বা 2 বছর বলা হয়, বেসিক্যালি এটা কিন্তু 1 বছর। এবং তোমার আগামী 2 বছরে যদি রোড ম্যাপের কথা বলি, তোমার 20 জুলাই থেকে শুরু হয়েছে ডে 0, তার মানে তোমার সিলেবাস টেকনিক্যালি কবে শেষ করা উচিত, তোমার এইচএসসি কবে হওয়া উচিত, এবং অ্যাডমিশন টেস্ট কবে হওয়া উচিত। এবার আসো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা আসি। 20 জুলাই যদি তোমার এসএসসি পরীক্ষা হয়ে থাকে, দেখো তোমার আগের ব্যাচ কোনটা, এইচএসসি 27 ব্যাচ। সো এইচএসসি 27 ব্যাচের এইচএসসি পরীক্ষা কবে, এইচএসসি 27 ব্যাচের পরীক্ষা হচ্ছে 6 জুন 2027 সালে। তার মানে এইচএসসি 28 ব্যাচের এইচএসসি পরীক্ষা 2028 সালের এখানে ছিল 6 জুন, এটা কোনোভাবেই 6 জুনের পরে হবে না, আরো আগে হবে, কারণ এখন দেখতেছই যে বর্ষা রিজন যেহেতু চলতেছে, এবং বর্ষা সিজনে কিন্তু দেখা যায় পরীক্ষা দিতে অনেক অসুবিধা হয়, বন্যার মতো অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। সো শিক্ষামন্ত্রী বারবার চাচ্ছেন যেন এইচএসসি পরীক্ষা আগে নিতে চান। সো তোমাকে যদি পরীক্ষাটা মার্চে অথবা এপ্রিলে বসানো হয়, তুমি কিন্তু কোনো না করতে পারবে না। সো আমি এখানে ধরে নিচ্ছি যে এই যে 28 ব্যাচের পরীক্ষা 1 এপ্রিল 2028 সালে অনুষ্ঠিত হবে, এইচএসসি ব্যাচ। তার মানে তোমার কাছে সময় আছে কত, তুমি কিন্তু টেকনিক্যালি অলরেডি মে জুন জুলাই 3 মাস কিন্তু অলরেডি পিছিয়ে গেছো, মানে 2 বছর থেকে কিন্তু 3 মাস তোমার এমনিতে কাটা। আচ্ছা এবার আসো, এই যে এইচএসসি 28 ব্যাচের পরীক্ষা যদি 1 এপ্রিল হয়, তাহলে অ্যাডমিশন টেস্ট কবে হতে পারে? সাধারণত অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি বলতে পারো যে অন এভারেজ 100 দিনের মতো তুমি টাইম পাবা। তাহলে এপ্রিল মে জুন, বলতে পারো যে তোমার এইচএসসি 28 ব্যাচের অ্যাডমিশন টেস্ট কবে হতে পারে? এটা সাধারণত জুলাইতে হওয়ার চান্স কম, আসলে এটা বেসিক্যালি আগস্টে হওয়ার সম্ভাবনা বেশি। তো ধরতে পারো 2028 সালের জুলাই মাস অথবা আগস্ট মাসে তোমার এইচএসসি পরীক্ষার পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্ট হওয়া উচিত সেই অ্যাডমিশন টেস্ট হবে। তাহলে এইচএসসি পরীক্ষা হওয়ার চান্স হলো 1 এপ্রিল 2028, তুমি এরকম একটা টার্গেট ফিক্স করতে পারো, এবং অ্যাডমিশন টেস্ট হবে জুলাই অথবা অগাস্ট মাসে। কেউ সম্ভবত একটা কোয়েশ্চেন করছে, আমি আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে আচ্ছা ভাই, মেডিকেলের জন্য কোন জিকে বই ফলো করবো এইচএসসি লাইফের শুরু থেকে? ওকে আমি বলতেছি, সমস্যা নাই, সাবজেক্ট ওয়াইজ আমি অ্যানালাইসিসে যাচ্ছি। আর ওকে এটাই। আচ্ছা তো আমরা হচ্ছে আমাদের ট্রেকিংয়ে ছিলাম। প্রথমত এইচএসসি পরীক্ষা কবে হতে পারে? 1 এপ্রিল 2028, এবং অ্যাডমিশন টেস্ট কবে হতে পারে? জুলাই অথবা আগস্ট মাসে 2028 সালে। এটাই তুমি প্রিমিটিভলি এখন চিন্তা করতে পারো। তাহলে তোমার যদি 1 বছরে সিলেবাস শেষ করতে হয়, তাহলে এক্স্যাক্টলি কবে সিলেবাস শেষ করতে পারলে তুমি তোমার ব্যাচের একদম সুপার ডুপার স্টুডেন্ট, মানে ধরো টপ 1% স্টুডেন্ট, 1% বেশি বলে ফেলছি, 0.1% স্টুডেন্ট 1 বছরের মধ্যে এইচএসসি সিলেবাস শেষ করতে পারে। সেই 0.1% স্টুডেন্ট মানে কত বুঝতেছো? 1000 জনে একজন। সো 0.1% স্টুডেন্ট যদি হইতে হয়, তোমাকে এইচএসসি সিলেবাস 1 বছরে শেষ হবে কখন? জুলাই মাসের 15 তারিখ। ইয়েস, এই জন্যই হচ্ছে আজকে এই ভিডিওটা বানানো, কারণ আজকে যেহেতু জুলাই 16 তারিখ, সো তোমার কাছে কাটায় 2 বছর আছে, জাস্ট 2 বছর। এখন কেন আমি এই 1 বছরের মানে রেঞ্জটা তোমাকে এরকম দিলাম, জুলাই 15 তারিখ কেন দিলাম? কারণ হচ্ছে এইচএসসি 27 ব্যাচ তাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন, এবং তাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে জুলাই মাসের মাঝামাঝিতে। এবং তুমি জুলাই 15 তারিখ থেকে ধরতে পারো এইচএসসি 27 ব্যাচের অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে, এবং তুমি তখনই খুব বেশি মানে অনেক উপরের লেভেলের স্টুডেন্ট হইতে পারবা যখন তুমি তোমার আগের ব্যাচের সাথে একবার অ্যাডমিশন টাইমটা সিলেবাস কমপ্লিট রেখে শুরু করতে পারবা, ঠিক আছে, কমপ্লিট রেখে শুরু করতে পারবা। কি লেখছে?
ভাই আমি 26 বছর তো শুনছি ভাই কলেজ অ্যাডমিশনের জন্য অন্যদের মতো এইচএসসি এর পড়া অতটা পড়তে পারিনি, এই জন্য কলেজ লাইফের স্টার্টে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? হ্যাঁ পড়বে, এটা ঠিক। তবে ধরো এনডিসি অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু মোটামুটি 1 মাসের মতো টাইম তুমি পাবা। সেই 1 মাসে তোমার প্রচুর পড়তে হবে অ্যান্ড তোমার এইচএসসি লাইফ জুড়ে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে রিকভার করতে পারবা। ঠিক আছে, যেমন ধরো আমরা তো এনডিসিতে চান্স পাইছি, যখন প্রথম দিন ক্লাস হয়েছে এনডিসির, স্যার শুরু করছিলেন ভেক্টর চ্যাপ্টার দিয়ে, এবং বিশ্বাস করো ক্লাসে একটা সিঙ্গেল স্টুডেন্টও ছিল না যার ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট ছিল না। মানে সবাই কিন্তু ভেক্টর কমপ্লিট করেই ক্লাসে ঢুকছে, আরও কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করেই ঢুকছে। সো তুমি যদি না পড়ে থাকো তাহলে হয়তো বা তুমি এইচএসসি লাইফে একটু হলেও পিছায় থাকবা, এটা সত্য কথা, এখানে কোনো দ্বিমত করার চান্স নাই আসলে। ওকে, নেক্সটে আমরা যে কথায় ছিলাম সেটা হচ্ছে তোমাকে তাহলে জুলাইয়ের 15 তারিখের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। এখন কথা হলো ভাইয়া কেমনে শেষ করব? তাহলে সিলেবাস কীভাবে শেষ করব? আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সো ভিডিওটা এর নাম হচ্ছে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে যাই, এটা হচ্ছে এডজিনের ইউটিউব চ্যানেল। সো এখান থেকে হচ্ছে ভিডিওসে যাবা, মোটামুটি 1 মাস আগের ভিডিও, কিভাবে এইচএসসি লাইফে বস হওয়া যায়। বেসিক্যালি ভিডিওটা আমি 27 ব্যাচের জন্যই বানাইছিলাম, বাট এটা তোমাদের জন্য বেসিক্যালি রেকর্ড করা, কারণ 27 ব্যাচ তো আসলে 1 বছর পার করে ফেলছে। আচ্ছা, অত নিচে নামতেছি কেন? এই যে কিভাবে কোনো চ্যাপ্টারের বস হওয়া যায়, ঠিক আছে, এই ভিডিওটা অনেক ডিটেলসে, মানে ধরো কেউ যদি এরকম হইতে চায় যে ভাই আমি এই চ্যাপ্টারের জন্য এমন লেভেলে নিয়ে যাইতে চাই যে বাংলাদেশের কোনো সিঙ্গেল পার্সন, কোনো সিঙ্গেল প্রতিষ্ঠান, কোনো সিঙ্গেল ভার্সিটি, কোনো সিঙ্গেল কলেজ আমাকে এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেনে আটকাইতে পারবে না, তাহলে এমন কোনো ওয়ে বলেন, এমন কোনো রোডম্যাপ বলেন। এই ভিডিওটাতে এটাই বলা আছে। এখানে 18 মিনিটে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ এই 4টা সাবজেক্টের জন্য যতটুকু ডিটেলস তোমার লাগবে, যতটুকু ম্যাটেরিয়ালস তোমার লাগবে, সব কিছু এখানে বলে দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো এই ভিডিওটা তুমি দেখতে পারো, বাট এখানে একটা বিষয় আছে, তুমি যদি ওই ভিডিওটা ফলো করতে যাও তখন আবার তুমি 1 বছরের সিলেবাস শেষ করতে পারবে না। ঠিক আছে, ওইটা তোমার লাগবে, কিন্তু 1 বছরের সিলেবাস শেষ করার জন্য তোমাকে অত বেশি ডিটেলসে জানলেও আবার হবে না। তাহলে তো কতটুকু ডিটেলসে জানবো? যেমন ধরো তুমি যদি ফিজিক্সের জন্য আসো, ফিজিক্সের জন্য ফার্স্ট অফ অল তুমি মেইন বই পড়তে যাবা না, মেইন বই পড়ে পড়বা, আগে হচ্ছে ক্লাস করবা। ক্লাস যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারো। ক্লাস করার পরে ক্লাস নোট করবা। দেখো তোমার কাছে প্রথম দিকে মনে হতে পারে যে আমি একটা চ্যাপ্টার ক্লাস নোট করতে এত সময় লাগতেছে, আমি কি আসলেই এত সময় নষ্ট করে আমার কি আসলে অর্থিত কিনা? 100% অর্থিত। এইচএসসি পরীক্ষায় যখন এইচএসসি পরীক্ষা চলে আসবে, পরীক্ষার আগের রাতে তুমি কিন্তু এই 200 ঘন্টার ক্লাস করতে পারবে না। তো 200 ঘন্টার ক্লাস না করে তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো ক্লাস নোটটা রিভাইজ দিয়ে যাওয়া। আমার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা একটা করে নোট ছিল, এবং একটা একটা করে খাতা ছিল। ওই একটা একটা খাতায় করে আমি যত জায়গা থেকে যত কিছু শিখছি সব কিছু একটা ক্লাসের ক্লাস নোটের মধ্যে নিয়ে আসছিলাম। সো এটা বেসিক্যালি আমাকে অনেক অনেক হেল্প করছে আমার এইচএসসি লাইফে। সো ক্লাস করার পরে ক্লাস নোট ডেফিনেটলি করবা। তারপরে তুমি এবার বেসিক্যালি বিভিন্ন জিনিস সলভ করতে আসবা। আমি তার মধ্যে একটা সাজেস্ট করবো, সেটা হলো এইচএসসি পরীক্ষার জন্য আগে তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানটা শেষ করে ফেলা উচিত। তাহলে গাণিতিক পদার্থবিজ্ঞান শেষ করবা, এবং আপাতত যদি আর কিছু নাও পারো অন্তত ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতেই হবে, এটার কোনো মাফ নেই। তাহলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, তুমি মেডিকেল স্ট্রিমার্স হও নাকি ইঞ্জিনিয়ারিং, ডাজন্ট ম্যাটার, কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতেই হবে। এবছর ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দেখছো না কতটুকু ডিপ থেকে গেছে। সো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কিন্তু মেডিকেল হোক আর ইঞ্জিনিয়ারিং হোক সবার জন্য মাস্ট। এরপরে এমসিকিউর জন্য তোমার কি করা উচিত? এমসিকিউর জন্য তোমার এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। তার জন্য আমি তোমাকে বলবো, তুমি যদি পারো তাহলে হচ্ছে ভার্সিটির কোয়েশ্চেন সলভ করা উচিত, ভার্সিটির ফিজিক্স কোয়েশ্চেন সলভ করা উচিত। ভার্সিটি তাহলে ফিজিক্স কি করবা? ফিজিক্স কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। ওকে, তারপরে এবার আসো, ফিজিক্সে অনেক জিনিস থাকে যেগুলো অনেক বেশি ইনফো বেসড। সো ইনফো বেসড এসব ইনফরমেশনের জন্য তুমি ইউজ করবা এর যিনি দাগানো বই। শুধুমাত্র মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক পড়লে কিন্তু তুমি খুব বেশি প্রশ্ন পাবা না। যেমন পুরা ভেক্টর অধ্যায় থেকে এখন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে মাত্র 10টা এমসিকিউ। সো এত বছর 10 বছরে 10টা এমসিকিউ আসছে, এটা কয়টা এমসিকিউ ভাই? কিছু কিছু চ্যাপ্টার আছে গত 10 বছরে আসছে 2টা এমসিকিউ।
সো দুইটা এমসিকিউ পড়লে তো তোমার একটা ফুল চ্যাপ্টার কমপ্লিট হবে না। সো এই জন্য তুমি এখান থেকে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংকটা পরে সলভ করে আগে সলভ করবা হচ্ছে এর জিনিস দাগানো বই। ওকে, দাগানো বইটা তুমি এখানে সলভ করবা। তারপরে যাও, এই যে দাগানো বইটা সলভ করছো, মানে দাগানো বই সলভ করা না বেসিক্যালি, দাগানো বইটা তোমার বইয়ের মধ্যে দাগাবা, তারপর নিজে এটা রিডিং পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা। ওকে, নেক্সট এত কিছু যে তুমি পড়ছো, তোমার একটা এক্সাম দেওয়া উচিত না? তোমার কিন্তু এক্সামও দেওয়া উচিত। সো আমাদের এক্সাম থেকে তুমি চাইলে এক্সাম দিতে পারো। এখানে তুমি ফ্রি এক্সামও আছে, পেইড এক্সামও আছে। ফ্রি এক্সামও দিতে পারো, পেইড এক্সামও দিতে পারো। ওকে, সো পেইড এক্সাম তুমি বা ফ্রি এক্সাম কীভাবে তুমি দিবা, এটা হচ্ছে তুমি আমাদের ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে চলে আসার পরে এই যেখানে তোমার ফ্রি এক্সাম আছে এবং তুমি এখানে চাইলে বোর্ড ওয়াইজ দিতে পারো, তুমি এখানে চাইলে চ্যাপ্টার ওয়াইজ দিতে পারো, তুমি এখানে চাইলে সাল ওয়াইজ দিতে পারো, যেভাবে ইচ্ছা তুমি সেই কম্বিনেশনে সাজাইয়া যে কোনো চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন মানে সলভ করতে পারবা এখান থেকে। ওকে, আচ্ছা, এরপরে আসবো পেইড এক্সাম। ধরো তোমার একটা 1 বছরের সিলেবাস শেষ করার একটা গেম প্ল্যান লাগবে। তো তোমার জন্য 1 বছরের সিলেবাস শেষ করার একটা গেম প্ল্যান আমরা এক্সাম সহ দিচ্ছি। সেটা হচ্ছে 1 বছরের সিলেবাস শেষ করার একাডেমিক এক্সাম ব্যাচ, যেখানে তুমি মেন্টরশিপ কোর্সের অ্যাক্সেস পাবা। আর সাথে এখানে কি হলো, এ পার্টিসিপেন্ট হ্যাজ রিকোয়েস্টেড টু জুম অ্যাড দরকার কি। আচ্ছা দেখো, এখান থেকে হচ্ছে 1 বছরের সিলেবাস শেষ করা একাডেমিক এক্সাম ব্যাচ, এবং এখানে তুমি সব সাবজেক্টের, শুধুমাত্র না, শুধুমাত্র জাস্ট ফিজিক্স না বা জাস্ট বায়োলজি না, সব সাবজেক্টে তুমি পাচ্ছ, এবং সব সাবজেক্টের ম্যাটেরিয়ালস সহ, ম্যাটেরিয়ালস, মেন্টরশিপ কোর্স এবং এক্সাম, আর সাথে হচ্ছে 1 বছরের সিলেবাস শেষ করে একটা গাইডলাইন বা মেন্টরশিপ টাইপের। সো 1 বছরের সিলেবাস শেষ করে একটা একাডেমিক রোড ম্যাপ, রুটিন। সো এটা তুমি এখান থেকে পেয়ে যাবা। ওকে ফাইন, নেক্সট। সো এটা হচ্ছে তোমার কাছে পেইড থাকতেছে অপশন, ফ্রি অপশনও থাকতেছে, যেটার মধ্যে তুমি নিজের রুটিনে নিজের ইচ্ছা মতো সাজাইতে পারো। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে তোমার ফিজিক্সের জন্য। সেম গোজ ফর কেমিস্ট্রি। আমি এই জিনিসটাই আবার কপি করব, বাট এখানে হচ্ছে কিছুটা ডিফারেন্স আসবে। কিছুটা ডিফারেন্স কোথায় আসবে দেখো, তুমি যদি কেমিস্ট্রির জন্য চিন্তা করো, এটা যদি তোমার কেমিস্ট্রি সাবজেক্ট হয়ে থাকে, তাহলে কেমিস্ট্রিতে তোমার আগে ক্লাস করা উচিত এবং ক্লাস নোটটা অবশ্যই সলভ করা উচিত, মানে ক্লাস নোটটা অবশ্যই তোলা উচিত। তারপরে গাণিতিক পদার্থবিজ্ঞানের জায়গায় তুমি এখানে সলভ করবা হলো গাণিতিক রসায়ন। এখন জিজ্ঞেস করতে পারো, ভাই গাণিতিক রসায়ন আমি কিনবো কোন পাবলিকেশনসের? যে কোনো পাবলিকেশনসের কিনো, তোমার কোনো অসুবিধা নাই। তারপরে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এখানে তুমি সলভ করতেও পারো, নাও পারো, খুব একটা এখানে বাধ্যতামূলক বলতে কিছু নাই। কেমিস্ট্রিতে তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ না করলেও হবে। আচ্ছা, তারপরে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, তুমি এখান থেকে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা তোমার সলভ করা মাস্ট। কেমিস্ট্রিতে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেই হবে। তারপরে এর যিনি দাগানো বই অ্যান্ড অলসো এক্সাম। আচ্ছা, এখন ভাই বলতে পারো যে ভাই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে সলভ আমি পাবো কোথায়? নিজেকে সলভ করতে পারবো? নিজে সলভ করতে না পারলে এই জন্যতে কিন্তু ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সও আছে, তুমি চাইলে সেখানেও ভর্তি হতে পারো। ওকে, তুমি চাইলে এখান থেকেও আমাদের এর হেল্প নিতে পারো। বইটা আমাদের নাই, কিন্তু সলভটা আমাদের আছে। আচ্ছা, এর জিনিস দাগানো বই হইলো, এবং তারপর হচ্ছে এখানে এক্সামের ক্ষেত্রেও তোমার সেম জিনিসটাই হইলো। সো মোটামুটি বেসিক্যালি তুমি যদি কেমিস্ট্রিটাও যদি এভাবে সাজাই ফেলতে পারো, তোমার একটা কমপ্লিট রোড ম্যাপ তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আসো তুমি যদি ম্যাথের ক্ষেত্রে যেতে চাও, আমি লাস্টে বায়োলজি যাচ্ছি। ওকে, আগে হচ্ছে তুমি ম্যাথের ক্ষেত্রে ক্লাস ছাড়া কোনোভাবেই অ্যাপ্রোচ করা পসিবল না। ম্যাথে তোমাকে মাস্ট আগে ক্লাস করতেই হবে। ওকে, তাহলে ক্লাস করলা, ক্লাস নোট করছো, এবার তোমার এখানে গাণিতিক রসায়ন বলতে কিছু নাই। তুমি যদি এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ নাও করো, তাতে আসলে খুব বেশি প্যারা খাইতে হবে না। তাহলে তোমাকে এখানে সলভ করতে হবে কি মেইন বই। তাহলে মেইন বইয়ের সব কোয়েশ্চেন তোমার পারতে হবে। তুমি যেটাকে মেইন বই নিতেছো, এখন এই মেইন বইটা তুমি এক্স্যাক্টলি কিসের বেসিসে সিলেক্ট করবা? এই মেইন বইটা তুমি সিলেক্ট করতে পারো যে আমি এখান থেকে হয়তো কেতাব স্যার ফলো করতে পারি, যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হয়ে থাকো। তাহলে এই মেইন বইটা কেতাব স্যার হইতে পারে যদি তোমার কাছে ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট থাকে। এই মেইন বইটা তোমার কাছে কি হইতে পারে, তোমার কাছে এটা রূপন্থী পাবলিকেশনস হইতে পারে যদি তুমি নিউট্রাল স্টুডেন্ট হও, কারণ এর মধ্যে যথেষ্ট গুছানো আছে। গুছানোভাবে সুন্দরভাবে পাওয়ার জন্য রূপন্থী পাবলিকেশনসের বই পড়তে পারো। তুমি এখানে চাইতে এসইউ আহমেদের বই পড়তে পারো, যারা এনডিসি টার্গেট আছে এবং যারা হচ্ছে মিনিমাম প্রিপারেশন নিতে চাও, মানে খুব বেশি পড়তে চাও না, ম্যাথের ক্ষেত্রে অত বেশি ইফোর্ট দেওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে তোমরা হচ্ছে এনডিসি না বইটা, এনডিসিতে এই বইটা ফলো করা হয় আর কি, এসইউ আহমেদের বই। সো এই মোটামুটি এগুলোই বই আছে, এছাড়া সিস্টেক পাবলিকেশন আরও কিছু পাবলিকেশনসের বই থাকে। ওকে, সো আমি হচ্ছে মেইন বই, তুমি যেটা ইচ্ছা ফলো করো, তোমার কলেজে যেটা সাজেস্ট করে কলেজের সাজেস্টেড বইটা ফলো করার চেষ্টা করবা। তারপরে এখান থেকে তোমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকও সলভ করার প্রয়োজন নাই, আমি তোমাকে বলবো তুমি এখান থেকে টেস্ট পেপার সলভ করো, এবং এখান থেকে মোটামুটি টেস্ট পেপার সলভ করলে তোমার এইচএসসি পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। বাট তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং বাবা, তাইলে তোমার টেস্ট পেপার সলভ করলে হবে না, তাহলে তোমাকে টেস্ট পেপার পাশাপাশি আরও কিছু কোয়েশ্চেন ব্যাংকও সলভ করতে হবে। সো কী সলভ করবে ওটা তো তোমার বস যে গাইডলাইনটা দিছে ওটার মধ্যে আছে, এখানে তো তোমার অলরেডি আছে।
তুমি ওখান থেকে দেখে নিতে পারবা। আমি তোমাকে বলতেছি যে 1 বছর যদি শেষ করতে হয় তাহলে কেমনে আগাবা, আগে টেস্ট পেপার সলভ করবা, তারপরে এই যে দাগানো বই বলতে তো এখানে কিছু নাই, এখান থেকে তোমার জাস্ট টেস্ট পেপারটাই সলভ করতে হবে, এবং সলভ করার পরে আইসা লাস্টে কি করবা, এখানে এসে এক্সাম দিবা, ফ্রিও দিতে পারো পেইডও দিতে পারো, দুইটা সিস্টেমই তোমার কাছে এখানে আছে। ওকে, আচ্ছা এরপর আসো, তুমি যদি বায়োলজিতে যাইতে চাও তাহলে বাবা এখানে যে জিনিসটা আছে সেটা হলো, যেহেতু বেশিরভাগের এখানে আমার এই লাইভে যারা জয়েন করছো তারা যেহেতু আমার এখানে বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট, সো তোমার এখানে বায়োলজিটা অবশ্যই একটা প্রায়োরিটির জায়গা। বায়োলজিতে তুমি এখানে অনেক এফোর্ট দিতে হবে এবং তোমাকে এখানে এক্সট্রা রাইটার সহ পড়া উচিত। সো আমি তোমাকে বলবো ফার্স্ট অফ অল তুমি এখানে ক্লাস করতে পারো, অথবা তুমি আগে বইটা দাগায় নিতে পারো। আমি তোমাকে বলবো তুমি আগে বইটা দাগায় নাও, ঠিক আছে? অথবা বিষয়টা এরকমও হতে পারে তুমি বই না দাগে আগে ক্লাস করতেছো, যেটা তোমার পছন্দ বা উইলিংস, ঠিক আছে? ওকে, সো ধরো তুমি এখানে আগে ক্লাসটা করে নিলা, তারপর ক্লাস নোটে আসছো এবং মেইন বই, ভাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, তোমার জন্য এটা দেওয়া আছে, তুমি এখান থেকে ম্যাথের যে গাইডলাইনে দেওয়া আছে ওটা ফলো করবা। আচ্ছা, অলসো মেডিকেলে যারা অ্যাসপারেন্ট আছো তারা শুরু থেকেই যদি এই সিরিজটা দেখতে পারো, এটা হচ্ছে একটা মাস্টার সিরিজ, মেডিকেল প্রস্তুতির গাইডলাইন সিরিজ। এই সিরিজের কয়টা ভিডিও আছে? 5টা ভিডিও আছে, এবং এই 5টা ভিডিও দিয়ে তুমি তোমার অ্যাডমিশন টেস্টের জন্য যদি মেরিট পজিশন 1ও করতে চাও, মানে জাতীয় মেধায় ফার্স্ট হইতে চাও, তাও তোমার পক্ষে পসিবল যদি তুমি এই রোডম্যাপটা ফলো করো, আর কিছুই লাগবে না। ভাই আমি যে কলেজে পড়তে যাচ্ছি সেখানে প্রতি বছর 50+ শিক্ষার্থী মেডিকেলে চান্স পায়, তবে সেটা বিভাগীয় শহরের। আমি যদি কনসিস্টেন্টলি মেনটেন করি, হার্ডওয়ার্ক করি, তাহলে কি চান্স পাওয়া সম্ভব? ডেফিনেটলি, ইনশাল্লাহ সম্ভব। এখন কথা হচ্ছে কলেজ কোনটা, কলেজের নাম বলো না, সমস্যা নাই তো। তাহলে ধরো আমার একটা কলেজ সম্পর্কে একটা আইডিয়া আছে যে এই কলেজের স্টুডেন্টরা এরকম হয় বা এরা এই ভুলটা করে, তাহলে হয়তো আমি তোমাকে এরকম একটা সাজেস্টিভ গাইডলাইন দিতে পারি। আচ্ছা, যেখানে বলতেছিলাম সেটা হচ্ছে মেডিকেল প্রস্তুতির গাইডলাইন সিরিজের এই সিরিজটা তুমি অবশ্যই যত দ্রুত সম্ভব ভাই দেখে নাও, মানে এইটা তোমার দিন শেষে দেখতেই হবে। অ্যান্ড তুমি ততদিন পর্যন্ত আফসোস করতে থাকবা যতদিন পর্যন্ত তুমি এই ভিডিওটা, এই সিরিজটা না দেখতেছো। ওকে, সো আমি যদি পড়াশোনা বাদ দিয়ে বলতে হয় যে না, পড়াশোনা বাদ দিয়ে তুমি এই সিরিজটা দেখে নিও, সময় খুব বেশি লাগবে না, হয়তো 1-1.5 ঘন্টা প্লাস লাগবে। আচ্ছা, তো এখানে কি আছে? প্রথমত ক্লাস, তারপরে ক্লাস নোট, এবং তারপরে তোমাকে অবশ্যই এখানে মেইন বই আসতে হবে, এবং মেইন বই থেকে অবভিয়াসলি তোমরা বায়োলজিতে যে কাজটা করো, অনেকে ধরো বায়োলজিতে অনেক টিচার আছেন যারা হয়তো ধরো 4 নম্বর চ্যাপ্টার থেকে হঠাৎ করে ক্লাস নেওয়া শুরু করছে, 5 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার। আরে ভাই কোনো সিরিয়াল নাই, এরকম তো পড়া যায় না। বায়োলজিতে ডেফিনেটলি তুমি হচ্ছে পেজ 1 থেকে স্টার্ট করবে, মানে ধরো তোমার একটা সিকোয়েন্স আছে না, যে তুমি পেজ 1 পড়ছো, 2 পড়ছো, 3 পড়ছো। এখন দিন শেষে হয়তো বা তোমার চ্যাপ্টার 4 পড়ে আসে, চ্যাপ্টার 1 পড়লে খুব একটা ক্ষতি হইতো না, কিন্তু তোমার মাথার মধ্যে সাবকনশিয়াসলি একটা জিনিস কাজ করবে যে এটা যেহেতু চ্যাপ্টার 1-এর এই পৃষ্ঠার পরে, এই টপিকের পরে, নিউক্লিয়াসের পরে এই লাইনটা আছে, তার মানে এটা হয়তো পারে নিউক্লিওলাস হতে পারে, নয়তো নিউক্লিওপ্লাজম হতে পারে। এরকমভাবে যখন তুমি থিঙ্ক করবা তখনই কিন্তু তোমার মধ্যে কাজ করবে, মানে মোটামুটি তুমি অপশন এলিমিনেশন করতে পারবা। বা কিছু কিছু জিনিস আছে যখন তুমি টপিক দিয়ে বুঝতে পারো যে না, এটার আনসার এটা হইতে পারে না, তখন কিন্তু অনেক অপশন এলিমিনেশন করা যায় এমনিতেই। ওই জিনিসটা কাজ করে বায়োলজিতে। সো আমি তোমাকে বলবো তুমি চ্যাপ্টার ওয়াইজ যাবা, অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে শুরু করো। বায়োলজিতে চ্যাপ্টার 1 হোক, ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে সেম কথাই বলবো, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে। বই তো একটা সিকোয়েন্স অনুসারে বানাইছে, এখন তুমি যদি নতুন করে টিচারের জন্য আবার একটা সিকোয়েন্স বানিয়ে ক্লাস পড়ো, তাহলে তোমার জন্য জিনিসটা একটু প্যারাদায়ক হতে পারে। এই জন্য আমি তোমাকে বলতেছি যে তুমি একটু পড়ো। মানে সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজ, বিভাগীয় নয় বাট রিনাউন্ড, হ্যাঁ চিনি। আমার এখানে যে ফিজিক্স ক্লাস নেই তানিম কিন্তু সৈয়দপুরের ছেলে। আচ্ছা, এখানে মনে হয় একটা কোয়েশ্চেন করা হয়েছে, আমি ট্রমার মধ্যে আছি, এসএসসি এক্সামের পর পুরো টাইমটা জাস্ট এমনি গেছে, আমি এনডিসি ডিমার ভাই, এনডিসির জন্য এখন মেইনলি ফোকাস। তবু আমার বন্ধুরা সবাই শুরু করে দিয়েছে প্রাইভেট, অনেক কিছু শেষ করে ফেলছে, এখন আমি কি করবো ভাইয়া? যেহেতু এতদিন পর্যন্ত তুমি এনডিসির জন্য পড়াশোনা করেই ফেলছো, বাকি আছে হাতে আর 20 দিন। এনডিসির ভর্তি পরীক্ষা হচ্ছে মোটামুটি 5 আগস্টের দিকে হবে, ঠিক আছে? আগস্ট মাসের 5 তারিখের দিকে হবে। সো যেহেতু এতদিন পড়ে ফেলছো, আর 20 দিন পড়ে ফেলো, যদি এনডিসিতে চান্স হয়েছে তারপরে একদম ঝাঁকা প্রিপারেশন নিয়ে পড়তে হবে। বাট যদি চান্স না হয় তাহলে ভাই তুমি আসলে অনেক ডিপ্রেশনে পড়ে যাবে, কারণ যেহেতু তোমার বন্ধু বান্ধব অনেকে পড়ে ফেলছে, সো মনে হবে যে আয় হায়, আমি তো আমার এইগুলো হারাইলাম, ওইগুলো হারাইলাম। সো আলটিমেটলি তোমার জন্য এটা একটু প্যারাদায়ক হবে। ওকে ফাইন, নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম? ক্লাস নোটের মধ্যে এবং মেইন বইয়ের মধ্যে। ওকে, মেইন বইয়ের ক্ষেত্রে তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে চ্যাপ্টার বাই শুরু করতে হবে, অর্থাৎ চ্যাপ্টার 1, 2, 3, 4 এমনি শুরু করবা, এবং তুমি এখানে ডেফিনেটলি দাগানো বইটা ফলো করতেই হবে। তুমি আমাদের দাগানো বই আর অন্যদের দাগানো বইয়ের মধ্যে কি ডিফারেন্স, চলো জাস্ট তোমাকে একটা ডেমো দেখাই, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবা। তো হাসপের মধ্যে আসবা, আসার পরে আমাদের এখানে তো ফ্রি দাগানো বই দেওয়া আছে, তো ফ্রি দাগানো বই চলো আমরা একটু দেখি। ফ্রি ম্যাটেরিয়ালসে ঢুকলাম,
আই থিঙ্ক দেখা যাচ্ছে স্পষ্টই। সো এটা হচ্ছে কোন চ্যাপ্টার আছে, এখানে ভেক্টর আছে, ল্যাবরেটরি আছে, টিস্যুতন্ত্র আছে। আচ্ছা এখানে অধ্যায় 8-এর দাগানো বইটাই দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটু ওপেন করলাম, দেখো পিডিএফটা লোড হচ্ছে। আচ্ছা দেখো এখানে কিন্তু কয়ভাবে আমরা মার্ক করছি। তুমি এমনিতে কি করতে, একটা কোয়েশ্চেন ব্যাংক কিনতা, কোয়েশ্চেন ব্যাংক কিনে এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এটা একটু মার্ক করি। এই প্রশ্নটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে আসছে, একটু মার্ক করি। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে, তো এটা একটু মার্ক করে রাখি। এটা হচ্ছে তোমার অনুশীলনীতে আছে, তাহলে এটা একটু মার্ক করে রাখি। কিন্তু তোমার জন্য অলরেডি আমি মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, অনুশীলনী এবং বোর্ড পরীক্ষার জন্য মার্ক করে দাগায় রাখছি বইটা। তুমি জাস্ট পড়বা এবং নিজেই থেকেই বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা আনইম্পর্টেন্ট। মনে রাখবা যে জিনিসটা একবার আসছে ওই জিনিসটা ভবিষ্যতেও আসার একটা সম্ভাবনা থাকে সব জায়গাতেই। এবং অনুশীলনের প্রশ্ন সুপার দুপার লেভেলের ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা 5 স্টার, 3 স্টার এবং 1 স্টার এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তোমার প্রিপারেশনটা মানে আরেকটু ভালোভাবে নিতে হবে। সো পরীক্ষায় যেগুলো আসছে ওইগুলোই যে সারা জীবন আসবে তা তো না। এই জন্য আমরা একটু দেখি। যেমন ধরো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে এটাকে ইয়েলো কালারে মার্ক করা আছে, মানে এখান থেকে প্রশ্ন হইতে পারে এটা 3 স্টার ইম্পর্টেন্ট। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, 1 স্টার ইম্পর্টেন্ট। আর এটা থেকে আসতে পারে 1 স্টার ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো লাল কালার করে দেওয়া আছে, লাল কালার করে দেওয়া আছে মানে কি, এটা কিন্তু পরীক্ষা কিন্তু আসার জন্য সব টপ লেভেলের ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। তুমি এখানেও পেয়ে যাবা। এখানে হচ্ছে আমাদের এটা এই যে কমলা কালার দেওয়া আছে, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের অনুশীলনীতে আছে। এটা এখানে দেখো বাদামি কালারে আছে এবং এই কালারটা হচ্ছে বোর্ড কোয়েশনের জন্য আমরা দিয়ে থাকি। সো ঢাকা বোর্ড 2023 সালে কিন্তু এই লাইন থেকে প্রশ্ন আসছে। আমার বছরে কিন্তু এখান থেকে একটা কোয়েশন আসছিল। ওকে এখানে দেখো ঢাকা বোর্ড 2021 সালে এখান থেকে প্রশ্ন আসছে। তারপরে এখান থেকে ময়মনসিংহ, এটা ময়মনসিংহ বোর্ড না কোন বোর্ড জানি না এক্স্যাক্টলি, এম দ্বারা কোন বোর্ড বোঝায়। আচ্ছা যাই হোক কোনো একটা বোর্ড হবে, মাদ্রাসা বোর্ড হতে পারে সামথিং কিছু একটা। এখান থেকে 2000 সালে এবং 1998 সালে। তাহলে চিন্তা করছো তোমার জন্মের পর থেকে বা জন্মের আগ থেকে যত বছর হয়েছে পরীক্ষা সকল বছরের প্রশ্ন কিন্তু এখানে আছে, জাস্ট 5 বছর 10 বছরের জন্য না। 1990 সালের প্রশ্ন কিন্তু তুমি এখানে পাবা খুঁজলে। ওই যে দেখো এই যে ডেন্টাল ভর্তি পরীক্ষা 1990 সালে, ডেন্টাল ভর্তির পরীক্ষা 1990 সালে এখান থেকে লাইন প্রশ্ন আসছে এবং এটাও কিন্তু আমরা মার্ক করে রাখছি। সো বিগত 1990 থেকে শুরু করে 1988 থেকে শুরু করে আজকে তোমরা হচ্ছে 2028 ব্যাচ, 40 বছরের মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার প্রশ্নের অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। 40 বছরের প্রশ্ন, বুঝতে পারতেছো? ক্যান ইউ ইমাজিন? আচ্ছা 1988 থেকে 2028 কত হয়? 30 বছর হয় নাকি? 10, 20, 30, 40 না 40 বছরই হয়, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এখান থেকে আমাদের আর কি আছে, এখান থেকে হচ্ছে এটা দেওয়া আছে, এই যে এটা তোমার ইম্পর্টেন্ট। সো তোমার যদি একটা দাগানো বই থাকে এরপরে কি তোমার অ্যানালাইসিস লাগে আলাদা করে? তোমার কিন্তু এরপরে আর কোনো ধরনের অ্যানালাইসিস লাগে না। সো এটা হচ্ছে একই সাথে তোমার দাগানো বই, একই সাথে তোমার একটা অ্যানালাইসিস বই। সো এখানে তোমার একটা কোয়েশ্চেন আসবে, সেটা আমি এখানে লিখে রাখি, সেটা হচ্ছে অ্যানালাইসিস বইটা বা দাগানো বইটা আমি পাবো কোথায়? অ্যানালাইসিস বা দাগানো বই পাবো কোথায়? দাগানো বই কোথায় পাবো? এটার আনসার দিচ্ছি, বাট তার আগে তোমরা একজন কোয়েশ্চেন করছো, আমি কোয়েশ্চেনটা একটু নিয়ে নিই। ভাইয়া আপনি কিভাবে একটা চ্যাপ্টার শেষ করতেন ফর এভরি সাবজেক্ট? ভাই প্লিজ সামথিং বলেন। আমি যে কোয়েশ্চেন করছিলাম সৈয়দপুর স্কুল কলেজ নিয়ে, প্লিজ রিপ্লাই দিয়েন। এনডিসি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এন্ড কলেজ স্টার্টের মাঝে আমি কত দিন টাইম পাবো? এনডিসি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং কলেজ স্টার্টের মাঝে তুমি পাবা প্রায় 4 সপ্তাহের মতো। আর সৈয়দপুরে কি কোয়েশ্চেনটা ছিল? সৈয়দপুরের কোয়েশ্চেনটা কি যেন ছিল? তুমি আবার কপি পেস্ট করো, তাইলে আমি হয়তো রিলেট করতে পারবো। বায়োলজি কোর্সের ডিটেলস চাই ভাই, বলতেছি ওয়েট। আচ্ছা দেখো দাগানো বইটা তুমি কয়েকভাবে পাইতে পারো। আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, মানে আজকে তোমার একটা জিনিস সাজেস্ট করে যাবো, যেটা আমি বলার জন্য চিন্তা করে আসি নাই, কিন্তু তোমার বলবো এবং তুমি তোমার লাইফে আমার এটার জন্য গ্রেটফুল থাকবা। তার আগে এটা তোমার দেখে আসি, কই গেল? এটা তো ক্রস দিতে হয়। আচ্ছা এইচএসসি 28 ব্যাচের কোর্স কই গেল? আচ্ছা এইচএসসি 28 ব্যাচের জন্য এখানে হচ্ছে আমাদের একটা মেন্টরশিপ কোর্স আছে, এবং মেন্টরশিপ কোর্সের মাধ্যমে তুমি আমার সাথে সবসময় কনস্ট্যান্ট একটা যোগাযোগ রাখতে পারবা। ধরো সাপোজ তোমার আজকে মনে হয়েছে ভাই আমার কি আদৌ এই বইটা কিনা উচিত, নাকি এই বইটা না কিনলেও চলে, আমার কি আদৌ এটা পড়া উচিত, আমার কি কোর্সে ভর্তি হওয়া উচিত, অনেক কিছুই কিন্তু তোমার জিজ্ঞেস করতে হয়। এবং তুমি যখন অনলাইনে কেউ জিজ্ঞেস করবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সম্ভাবনা থাকে ও নিজে ওই বইটা পড়ে নাই, ও নিজে ওই কোচিংয়ে পড়ে নাই। সো
এখানে তোমার একটা ফেক রিভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। বাট আমি এটা বলতে পারি যে বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে আমি পড়ছি, এবং যত বই আছে বাংলাদেশে, যত পাবলিকেশনস আছে সব পাবলিকেশনসের বই আমার পড়া আছে। এইচএসসি লেভেলের অ্যাডমিশন টেস্টের লেভেলে, অন্তত মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রকাশিত হয়েছে এমন যত পাবলিকেশনসের বই আছে সব পাবলিকেশনসের বই আমার পড়া হয়েছে। সো আমি তোমাকে একটা রিভিউ দিতে পারবো, যেটা হয়তো আমি পাবলিকলি দিব না, কারণ আমি পাবলিকলি যদি ওই প্রতিষ্ঠানের যে ভিডিও বানাই তাহলে তো আমার মানে ব্র্যান্ড ভ্যালু থাকলো না। সো এই জন্য হচ্ছে তোমাকে আমি এটা পাবলিকলি হয়তো বলবো না, কিন্তু এইচএসসি 28-এর মেন্টরশিপ কোর্সে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে এটার আনসার দিব। আচ্ছা, তারপরে এটা কোর্সে খুবই কম ভাই, এটা জাস্ট নিতে রাখছি তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, মাত্র 500 টাকাই কোর্সের দাম। মানে এটা আমি যদি ধরো সিরিয়াসলি এটা কোর্স হিসাবে বেচতাম তাহলে হয়তো আমি এটার দাম 3000 রাখতাম, ঠিক আছে। 26 ব্যাচে কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য এটা 3000, 25 ব্যাচের জন্য আমি 3000ই সেল করছি। বাট এই কোর্সটা এখানে 500 রাখার উদ্দেশ্য হচ্ছে ধরো এইচএসসি 28 ব্যাচে অনেক শিক্ষার্থী আছে শুরুতে মিস গাইডেড হয়ে গেছে, অলরেডি অনেক অনেক জায়গায় ভর্তি হয়েছে, এমন এমন জায়গায় যেখানে দেখলে আসলে তার জন্য মায়া লাগে যে এই ছেলেটা এই জায়গায় ভর্তি হয়ে কেন লসটা খাইলো। আচ্ছা, যাতে তারা একটু ভালো সাজেশন দিতে পারে এই জন্যই কোর্সটা, এই তোমাদের অ্যাক্সেস করার জন্য এই কোর্সটা দেওয়া এরকম। তারপরে সাইকেল 1 যেটা তোমরা ফ্রিতেই পাচ্ছ, এখানে কোর্সে ভর্তি হয়ে দিলে তোমার ইনফরমেশন ঠিক মতো ফিল আপ করলে কোর্সে অ্যাক্সেস পেয়ে যাবা, বা অলরেডি হয়তো অনেকে পাইছো। তারপর সাইকেল 2 যেটা হচ্ছে আমাদের জুলজির 4টা চ্যাপ্টার, এবং তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট 4টা চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টার তোমার এইচএসসি পরীক্ষায় এখান থেকে 4টা সিকিউ আসবে। মানে বলতে পারো তুমি এই সিকিউ মানে এই 4টা চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো তোমার ফুল বায়োলজির 1/3 শেষ। শুধু সেকেন্ড পেপারে 1/3 না, পুরা ইন্টায়ার বায়োলজির মধ্যে 1/3 শেষ হয়ে যাবে যদি এই 4টা চ্যাপ্টার ঠিক মতো পড়তে পারো। খুবই ভাইটাল 4টা চ্যাপ্টার। তারপরে আসো এইটাতে আসতেছি, এটা তো মেইন কোর্স, একাডেমিক টু অ্যাডমিশন বায়োলজি। তুমি যদি চাও যে বায়োলজির সব দাগানো বই আমি চাই, বায়োলজির সব দাগানো বই চাই, সব দাগানো বই চাই, তাহলে ইন্টায়ার বায়োলজি এবং সাথে হচ্ছে মেন্টরশিপ কোর্স, এই দুইটা সার্ভিস তুমি এই কোর্সের মধ্যে পাবা। ওকে, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে তোমার বায়োলজি এবং মেন্টরশিপ, এই দুইটা তুমি পেয়ে যাচ্ছ এই একাডেমিক টু অ্যাডমিশন বায়োলজির মধ্যে। নেক্সট, 1 বছরের সিলেবাস শেষ করে একাডেমিক এক্সাম ব্যাচ। এখানে তোমাকে আমি একটা গাইডলাইন দিব বা রোডম্যাপ দিব যাতে তুমি 1 বছরের সিলেবাস শেষ করতে পারো, এবং সাথে হচ্ছে তুমি এখান থেকে এক্সামও দিতে পারতেছো। তুমি সাথে এখানে মেন্টরশিপ কোর্সে অ্যাক্সেসও পাচ্ছ, আবার তুমি চাইলে তুমি এখান থেকে ম্যাটেরিয়ালসটাও কিন্তু পাচ্ছ। ধরো তোমার ফিজিক্সের সারা বইয়ের সকল চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্ন দরকার, আমার কাছে কিন্তু ম্যাটেরিয়ালস আছে, আমি তোমাকে চাইলে আজকে দিতে পারবো জ্ঞানমূলকের যত মানে কি বলা যায় যত ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন আছে, তুমি চাইলে একবারে বসে সব পুরো বইটা পড়ে ফেলতে পারবা। তুমি যদি চাও যে ধরো আমি পুরো বইয়ের সব অনুধাবনমূলক প্রশ্ন একসাথে চাইতে চাই, তাহলে পুরো বইয়ের একসাথে সব অনুধাবনমূলক প্রশ্ন পেয়ে যাবা। তুমি যদি চাও যে আমি গত 10 বছরের সব বোর্ড পরীক্ষার প্রশ্ন চাই, সকল বোর্ড মানে 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে, সো এরকমভাবে তোমার যে ম্যাটেরিয়ালসটা দরকার সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে। আচ্ছা, নেক্সট, এখান থেকে আর কোর্স নাই আপাতত। আচ্ছা, যেটা মেইন কোর্স তোমাদের এইচএসসি 28 ব্যাচের জন্য, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 28 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এবং এই কোর্সের মধ্যে তোমার যা যা লাগবে সব কিছুই থাকবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তুমি এখানে মেন্টরশিপ কোর্সের অ্যাক্সেস পাচ্ছ। তুমি এমনি ভাঙা নিলে কিন্তু অনেক কোর্স পেয়ে যেত। আচ্ছা, এখানে কি ভাই এনি চান্স কেউ হোয়াইট বোর্ড ওপেন করছে? আচ্ছা, এটাকে ডিসেবল করে দিচ্ছি, তাইলে হয়ে যাবে। সম্ভবত অন্য কেউ কিছু একটা করছে। ওকে, তুমি হচ্ছে এটা অফ করো। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের মেন্টরশিপ কোর্সের অ্যাক্সেস থাকতেছে, সাথে হচ্ছে বায়োলজি ফুল কোর্স, অর্থাৎ 24টা চ্যাপ্টারই তুমি আমার সাথে আমার ক্লাস করেই শেষ করবা। 24টা চ্যাপ্টার তোমার এখানে বায়োলজি ফুল কোর্সে শেষ হবে, মেন্টরশিপ কোর্সে শেষ হবে। একাডেমিক এক্সাম ব্যাচ, এই যে 1 বছরের সিলেবাস শেষ করা, এটা 1 বছরেই শেষ হবে। আচ্ছা, তাহলে 1 বছরের একাডেমিক সিলেবাস শেষ হবে। তারপরে ভাই 1 বছর তুমি শেষ করলা, তারপরে তোমার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে অ্যাডভান্স প্রি মেডিকেল কোর্স করা। তাহলে অ্যাডভান্স প্রি মেডিকেল কোর্স তুমি করতে পারো। তারপরে তোমার টেস্ট পরীক্ষার পরে তুমি করবা হচ্ছে প্রি মেডিকেল কোর্স, এবং তোমার এইচএসসি পরীক্ষার পরে তুমি করবা ফুল মেডিকেল কোর্স। এই যে এতগুলা কোর্স, বারবার কোর্স কিনতে কিন্তু তোমার তো টাকা শেষ হয়ে যাবে। তুমি শত কিছু বারবার না কিনে একবারই কিনে ফেলতে পারো ভার্সিটি রেকর্ডের ফুল কোর্স। তো এখান থেকে তুমি দেখো, ফার্স্ট অফ অল এইটার মধ্যে তুমি হচ্ছে সব সাবজেক্টের গাইডলাইন পাবা, সব সাবজেক্টের স্ট্র্যাটেজি পাবা। এইটার মধ্যে তুমি একাডেমিক এক্সাম ব্যাচে তুমি সব সাবজেক্টের এক্সাম পাবা। এটার মধ্যে তুমি বায়োলজি ফুল কোর্স পাবা, এবং যত ধরনের ম্যাটেরিয়ালস এর যিনি প্রোভাইড করে থাকে স্টুডেন্টদেরকে সকল কোর্সে, সকল ধরনের ম্যাটেরিয়ালস তুমি এই কোর্সের মধ্যে পেয়ে যাবা। তারপরে অ্যাডভান্স প্রি মেডিকেল কোর্স, এটা তুমি এই কোর্সের মধ্যে পেয়ে যাবা, এবং প্রি মেডিকেল কোর্স, ফুল মেডিকেল কোর্স, অর্থাৎ মেডিকেলের জন্য যে 5টা সাবজেক্ট আছে
এটা 5 সাবজেক্ট হোক, ভবিষ্যতে যদি আরও সাবজেক্ট বাড়ায়, যত সাবজেক্টই লাগুক না কেন, সব সাবজেক্টের কোর্স তুমি একটা কোর্সের মধ্যে পেয়ে যাবা। তারপরে ভার্সিটি রেকর্ডেড ফুল কোর্স। ভার্সিটি রেকর্ডেড তোমার ধরো মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ব্যাকআপ নেওয়া প্রয়োজন, অথবা ধরো তোমার কাছে মনে হতেছে মেডিকেলে পড়তেছি, আমি সব জায়গাতেই টপ করতে চাই, সো ভার্সিটির জন্য কিন্তু এখানে তোমার রেকর্ডের একটা ফুল কোর্স দেওয়া থাকবে। আচ্ছা, এবং এই কোর্সের এই যে তুমি ধরো ভাবতেই পারো যে ভাই ঠিক আছে এটা আমি পরে কিনলেও তো কিনতে পারি, বাট এখন যদি না কিনো তাহলে তোমার যেটা লস হবে, তুমি হয়তো যে কোনো জায়গাতে ভর্তি হও না কেন, বায়োলজির জন্য তুমি যে জায়গাতে ভর্তি হও ক্লাস পাবা। এখানে ক্লাস সবারই 19-20, হতে পারে আমার ক্লাস ভালো, হতে পারে অন্য কেউ ক্লাস ভালো, তোমার কাছে যেটা ভালো লাগে, কিন্তু ক্লাসের মানে ক্লাসই তো আলটিমেটলি শেষ কথা না, ক্লাসই তো আলটিমেটলি শেষ কথা না। ক্লাসের পাশাপাশি তোমার দাগানো বই লাগবে, যেটা তুমি শুধুমাত্র এডজিনিতেই পাবা, বাংলাদেশে আর কোথাও এত অ্যানালাইসিস করে দাগানো বই নাই, চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আর কোথাও এত অ্যানালাইসিস করে দাগানো বই নাই। নেক্সট কথা হচ্ছে, এখন এই দাগানো বইটা শুধুমাত্র তুমি কোন কোর্সে পাবা, সকল চ্যাপ্টারের সকল সাবজেক্টের সকল বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেক রাইটারের 4টা করে রাইটার, প্রত্যেক সাবজেক্টে কিন্তু 4টা করে রাইটার লাগে। অর্থাৎ বায়োলজি তুমি হাসান স্যার পড়তেছো, সাথে আলিম স্যার, আজিবর স্যার, মাজেদা ম্যাডাম। জুলজিতে তুমি আজমল স্যারের বই পড়তেছো, সাথে আলিম স্যার, মাজেদা ম্যাডাম, পারভিন ম্যাডাম। কেমিস্ট্রিতে তুমি এরকমভাবে হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যার, লিঙ্কন স্যার। ফিজিক্সে এরকমভাবে ইসাক স্যার, তপন স্যার, এবং সাথে আর কেউ লাগে না আসলে, ইসাক তপন বলে হয়ে যায়। সো মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি এখানে 4জন করে রাইটার পড়া লাগতেছে। এই 4জন করে যদি রাইটারের বইও তুমি পড়তে চাও, নিজে পড়া শেষ করতে পারবে না। সব বইয়ের সব যদি হিসাব মিলাও, তাহলে দেখবা পার ডে তোমার 200 পেজ পড়া লাগতেছে। 200 পেজ নতুন করে পড়লে তোমার কিছু মনে থাকবে আলটিমেটলি। সো এত কষ্ট তুমি যদি না করতে চাও, তুমি চাইলে দাগানো বই অ্যাভেল করতে পারো, এবং ফুল দাগানো বইটা তুমি শুধুমাত্র একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে পাবা। একাডেমিক টু অ্যাডমিশন কোর্স ছাড়া অন্য কোনো কোর্সে সব দাগানো বই পাবা না, কিছু কিছু পাবা, এখানে এই চ্যাপ্টার, ওখানে ওই চ্যাপ্টার পাবা, এমনি ঘুরে ফিরে কিনতে পারো, টাকাটা বেশি লাগবে। তারপরে সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে তোমার কম প্রাইসে অনেক কিছু পাইতেছো, এটা বাদ দাও, তোমার কি লস হবে? দাগানো বই না থাকলে তোমার এইচএসসি অ্যাডমিশন টাইমে অন্তত 6 মাস বেশি লাগবে সিলেবাস শেষ করতে। এখানে যত অ্যানালাইসিস করে দেওয়া দরকার সব অ্যানালাইসিস করে তোমার জন্য গুছানোই আছে। আর আরেকটা জিনিস হলো, তুমি নিজে কোয়েশ্চেন ব্যাংক পড়বা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ঠিক আছে 16-17 সালে আসছে, তাহলে আমি আবার বইটা খুলি দাগাইলাম। আচ্ছা, এটা হচ্ছে অনুশীলনীতে আছে, তাহলে এই কোয়েশ্চেনটা এখানে আছে, তাহলে এখানে আমি বই থেকে এটা লাইনটা মার্ক করলাম। এমনি যদি পড়তে চাও তাহলে বাবা এখানে 6 মাস তোমার শেষ। কিন্তু তোমার যদি এই জিনিসটা থাকে, তাহলে তুমি হয়তো ডে 1 থেকে পুরা ধরো একদিন তুমি পুরো বইটা দাগাই ফেললা, একদিন না, তোমার হয়তো 3 দিন লাগতে পারে পুরো বইটা দাগাইতে, এবং তারপরের দিন থেকে তুমি পড়া ফেলা শুরু করতে পারো। তাহলে তোমার যতটুকু দরকার বিগত বছরে যা আসছে সব অ্যানালাইসিস কিন্তু তোমার একবারই হয়ে গেল, ঠিক আছে। তুমি চাইলে ধরো নেক্সট 20 দিনে তুমি যদি দাগানো বই থেকে পুরা বইটা দাগাই ফেলতে পারো, তাহলে তো তোমার কিছু বাকিও থাকে না, তাই না? আচ্ছা, এটা তোমার একটা লস যেটা তুমি মিস করতে পারো। সাথে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, যেমন তুমি যদি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হও, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা যেসব প্রশ্ন আছে সেসব প্রশ্নগুলোর সলভ ক্লাস পেয়ে যাবা। তাহলে ধরো তুমি আজকে কোষের গঠন অধ্যায়টা শুরু করছো, এবং কোষের গঠন অধ্যায়টা শুরু করার পরে কোষের গঠন অধ্যায় তুমি শুরু করছো, তুমি ক্লাসও করে ফেলছো, দাগানো বই পড়ে ফেলছো, সব কিছু পড়া শেষ, কিন্তু তারপরেও কিন্তু তুমি কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করো নাই। হ্যাঁ, তুমি দাগানো বইয়ের মধ্যে কোয়েশ্চেনগুলো দেখছো যে এই জায়গা থেকে প্রশ্নটা আসে, বাট এক্স্যাক্টলি এইটা হচ্ছে কোয়েশ্চেন, আমি এটা সলভ করি, এইটাও কিন্তু তোমার সলভ করা হয় নাই। তাহলে এটা তুমি সলভ করতে যায় দেখবা এটা পারতেছো, কিন্তু এটা পারতেছো না। 10টা প্রশ্ন সলভ করবা, দেখবা যে 3টা প্রশ্ন পারতেছো না, বা 5টা প্রশ্ন পারতেছো না, বা এমন হতে পারে 8টা প্রশ্নই পারতেছো না, ঠিক আছে। তুমি একটা চ্যাপ্টার ফুল ক্লাস করছো, ফুল ম্যাটেরিয়ালস রিভিশন দিছো, কিন্তু তারপরেও হতে পারে তুমি এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেনই পারতেছো না, 50% 60% কোয়েশ্চেন পারতেছো না। তো এগুলোর তো আনসার লাগবে, এগুলো তো সলভ লাগবে, এগুলোর তো ব্যাখ্যা লাগবে। এই ব্যাখ্যার জন্য তোমার জন্য থাকতেছে ক্লাস, যেটা মেডিকেল ডেন্টাল এর প্রশ্নের জন্য। এবং যাদের স্বপ্ন মেডিকেল বা ভার্সিটি, তাদের জন্য কিন্তু অনুশীলনীর প্রশ্ন এক্সট্রিম লেভেলের ইম্পর্টেন্ট। তোমার জাস্ট একটা অ্যানালাইসিস দেই, তাহলে তুমি বুঝতে পারবা বিগত বছরগুলোতে, অর্থাৎ 2022-23 ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে কোয়েশ্চেন আসছে কয়টা, তুমি আইডিয়া আছে? মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে কোয়েশ্চেন আসছে আমাদের প্রায় 52টার মতো। 23-24-এ কোয়েশ্চেন আসছে প্রায় 56টা, প্রায় না 56টাই আসছে। 2024-25-এ কোয়েশ্চেন আসছে 61টা। 2025-26-এ কোয়েশ্চেন আসছে 44টা। বইয়ের পিছনে যে প্রশ্ন থাকে একটা চ্যাপ্টারের পিছনে, এই যে বিভিন্ন চ্যাপ্টারের পিছনে এখানে যে প্রশ্নগুলো থাকে, এই যে বহু নির্বাচনী প্রশ্ন, এরকম বহু নির্বাচনী প্রশ্ন থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রায় 52, 56, 61, 44। কথা হচ্ছে ভাই এক রাইটারের অনুশীলনী তো না, কালী হাসান স্যার অনুশীলনী হলে তো আমি আজকে সব শেষ করে ফেলতাম, কিন্তু এখানে প্রায় 20,000-এর মতো প্রশ্ন আছে, 20,000-এর মতো প্রশ্ন আছে।
এই প্রশ্নটা যদি তুমি সলভ করতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি এখান থেকেই এতগুলা প্রশ্ন পাওয়া যাবে। তাহলে 100 মার্কের একটা পরীক্ষা আমি যদি খালি 20,000 এমসিকিউ সলভ করি তাহলেই যদি আমি এত পরিমাণ এমসিকিউ পাওয়া যাই, 50+ কমন পাওয়া যাই, তাইলে আমার আর লাগে কি? বাকিটুকু তো আমি নিজে সলভ করতে পারি, নিজে নিজে পড়ার সময় অনেক কিছু আমার খেয়াল হয়ে আসবে। সো 50+ মার্কস তোমার পক্ষে পাওয়া পসিবল জাস্ট তুমি যদি 20,000 এমসিকিউ সলভ করতে পারো। এটা মনে হতে পারে যে ভাই এরকম অনেককেও দেখছি 26 বছর তো অনেকে দেখতেছি শুনতেছি যে কোয়েশ্চেন সলভ করে লাভ হয় না। হ্যাঁ, লাভ হয় না, কিন্তু সেটা হচ্ছে 1000, 2000, 200, 400, টপ 400, টপ 500 এমসিকিউ আমি পড়াই না। টপ 20,000 এমসিকিউ যদি কেউ সলভ করে ওই আল্লাহর বান্দারে কেউ আটকাইতে পারবে না। পুরা বই খুঁজলে ওই টপ 20,000 প্রশ্নই পাওয়া যাবে। আচ্ছা, এখানে কেউ কোয়েশ্চেন করছিলা? ভাই কিছুক্ষণ মাইক্রোফোন অন রেখেন। হ্যাঁ, আমি তো অবশ্যই রাখবো, একটু পরে। এটা না হলে তো আর জুম সেশন দিয়ে লাভ নাই। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে ভাই রেগুলার কলেজ অ্যাটেন্ড করা কি ইম্পর্টেন্ট? ডিপেন্ড করতেছে তোমার কলেজ তোমাকে আর মানে এই ফেসিলিটিস দিচ্ছে কিনা যে তোমার কলেজে না আসলেও চলবে। যদি কলেজে না গেলেও চলে তাহলে কলেজে যায় না। ওকে, আজকে থেকে এনডিসি এডমিশনের জন্য যদি ফুল ফোকাসড পড়াশোনা শুরু করি তাহলে কি ক্র্যাক করা পসিবল? ডিপেন্ড করতেছে তোমার এসএসসি বেসিক কেমন, কারণ এনডিসির জন্য আলাদা করে প্রিপারেশন নিয়ে খুব একটা লাভ হয় না। এসএসসি বেসিক ভালো থাকলে তুমি এমনিতে চান্স পাবা, এসএসসি বেসিক খারাপ থাকলে তুমি চান্স পাবা না আলটিমেটলি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আলোচনায় ছিলাম যে এই যে কোয়েশ্চেনটা 100 মার্কের পরীক্ষায় যদি 52 মার্ক ডিরেক্ট অপশন সহ কমন থাকে, অনুশীলন থেকে তুলে দেয়, তার মানে তো বোঝাই যায় যে এটা আমার সলভ করতেই হবে। তো এইটার সলভ কিন্তু তুমি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে পেয়ে যাবা, ভর্তি হইলে পেয়ে যাবা। সো এই যে তোমার টপ 20,000 প্রশ্ন, এখানে লিখে রাখি টপ 20,000 প্রশ্ন, ঠিক আছে? সো এটা কিন্তু তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং বিষয়, যেটা তুমি যদি ভর্তি না হও এটা বাংলাদেশে আর কোথাও নাই। মানে এই দুইটা তোমার হচ্ছে একদম পিওর কথা। এইটা বাংলাদেশের আর কোনো একটা সিঙ্গেল প্ল্যাটফর্মেরও নাই, এইটা বাংলাদেশের আর কোনো একটা সিঙ্গেল প্ল্যাটফর্মেরও নাই। নেক্সট, হয়তো কেউ ভার্সিটির জন্য থাকতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য থাকতে পারে, মেডিকেলের জন্য অনুশীলনী অ্যান্ড মেডিকেল প্রশ্ন ব্যাংক, বোর্ড প্রশ্ন ব্যাংক, এগুলো বেস্ট ক্লাস আর কোনো প্ল্যাটফর্মে নাই। ওকে, তারপরে যদি যাব, তারপরে যেখানে যাব সেটা হচ্ছে অনেকে এরিয়া মার্কিং খুঁজে অথবা কুইক রিক্যাপ খুঁজে। এরিয়া মার্কিং অথবা কুইক রিক্যাপ, ঠিক আছে? এর যিনি আজকের এই প্ল্যাটফর্মে পরিণত হয়েছে শুধুমাত্র এই একটা কোর্সের জন্য, আমাদের সবচেয়ে বিখ্যাত কোর্স বা বলতে পারো স্টুডেন্টের সবচেয়ে চাহিদার কোর্স, মোস্ট ডিমান্ডিং কোর্স, যেটা আমাদের সবচেয়ে বেশি মানুষ মানে এই কোর্সে ভর্তি হয়, সেটা হলো এই কোর্স। বাংলাদেশে এরিয়া মার্কিং বা কুইক রিক্যাপ এইটার জন্য বেসিক্যালি আমার একটা বিশাল সংখ্যক মানুষ চিনে, হয়তো অ্যাডমিশনের স্টুডেন্টরা চিনে, তোমরা এইচএসসি 28 ব্যাচ। অ্যান্ড ডেডিকেটেডলি তোমাদের জন্য আমার কন্টেন্ট বানানো হয় নাই, তার রিজন হচ্ছে আমার টার্ম পরীক্ষা ছিল এতদিন, যার সাথে আমি এক্সাম তোমাদের জন্য বেসিক্যালি কোনো ভিডিও বানাতে পারি নাই, এখন অ্যাক্টিভ হবো। বাট কুইক রিক্যাপের জন্য বা এরিয়া মার্কিংয়ের জন্য যদি কিছু চাও তাহলে তুমি এটার জন্য আমার ক্লাস করে দেখো, আর বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, তুমি এখান থেকে ক্লাস করে দেখতে পারো। তুমি হচ্ছে ইউটিউবে যাবা, এখানে যাও, প্লেলিস্টে যাও, কোথায় যাব, কুইক রিক্যাপের একটা প্লেলিস্ট ছিল, যাই হোক পেজে মেসেজ করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে পেয়ে যাবা। সম্ভবত মেডিকেল ফুল কোর্সের টাইপের কিছু একটা। আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন 26, এটার মধ্যে কুইক রিক্যাপের ভিডিওগুলো অ্যাড করা আছে, এটার মধ্যে পেয়ে যাবা আই থিঙ্ক। আর এমনিতে প্লেলিস্ট ছাড়াও ভিডিও তো আছে অবশ্যই। ওকে, সো এর যিনি কুইক রিক্যাপ লিখে যদি তুমি সার্চ করো ইউটিউবে তাহলে পেয়ে যাওয়া উচিত, কারণ এর যিনি কুইক রিক্যাপ, এই যে দেখো এর যিনি নাম লেখার সাথে সাথে কিন্তু এর যিনি কুইক রিক্যাপ চলে আসে। আচ্ছা, সো এই ক্লাস অ্যান্ড এই ক্লাস, প্রত্যেকটা ক্লাস হচ্ছে মাস্টার লেভেলের ক্লাস। তুমি জাস্ট এটা তোমার বলতেই পারি, এটা বাংলাদেশে তুমি যে বায়োলজির প্ল্যাটফর্মে পড়ো, যে ফিজিক্স বা যে কেমিস্ট্রি প্ল্যাটফর্মে পড়ো, এখানে শুধু বায়োলজি না, সব সাবজেক্ট, ঠিক আছে? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথে তো আর কুইক রিক্যাপ হয় না, ম্যাথে কেমন কুইক রিক্যাপ হয়? ম্যাথে তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ, এই সাবজেক্টগুলোতে তুমি হচ্ছে এখানে কুইক রিক্যাপ পেয়ে যাবা। ভাই প্রতিদিন কীভাবে পড়ো? আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন নিচ্ছি আমি, ওয়েট। তাহলে এইটা হচ্ছে তোমার লস, মানে এই 4টা লস তুমি অন্তত তোমার লাইফে করবা যদি তুমি এখন ভর্তি না হো। তোমার দিন শেষে মেডিকেলের জন্য এই জিনিসটা আসতেই হবে, এটা তোমার মোটামুটি আজকে বলে রাখতেছি, তুমি এটা 2 বছর পরে হলেও শুনবা বা 1 বছর পরে হলেও শুনবা বা 1 বছর পরে হলেও মনে করবা, কিন্তু 1 বছর পরে বা 1.5 বছর পরেও তুমি এটা এই কোর্সটা কিনবা, এটা তোমার আমি শিওর দিয়ে বলতে পারি। কথা হচ্ছে তুমি আজকে কিনবা নাকি এটা ডিসকাউন্ট শেষ হওয়ার পরে তুমি কিনবা। এখন এটা 13,000 টাকায় পাওয়া যাচ্ছে, এটা ফুল কোর্সের দাম 26,000, হয়তো 26,000 13,000 পরে আমরা নেক্সট প্রাইসটা রাখবো 15,000, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি তোমাদের সাথে আমার একটা কথা হলো। এবার তোমাদের কাছ থেকে আমি বেশ কিছু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করবো। সো তোমরা চাইলে তোমাদের হ্যান্ড রেজ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটু অ্যালাউ করি মাইকের জন্য।
হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, অনেক কোয়েশ্চেনই তো আসলে করছো। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হ্যান্ড রেজ করেছে রিয়েলমি RMX 3997। তুমি তোমার কোয়েশ্চেন বলতে পারো? কেউ কিছু বলতেছে, আমি শুনতেছি না। আচ্ছা ওয়েট, হ্যাঁ এবার তুমি বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই আমি সাব্বির আহমেদ বলছিলাম। হুম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মেডিকেল এক্সপেরিয়েন্সের জন্য ফার্স্ট ইয়ার থেকে কি জিকে প্রিপারেশন নেওয়া উচিত? ওকে, খুব ভালো একটা কোয়েশ্চেন, জিকে প্রিপারেশন নিব কিনা। ওকে নেক্সট। নেক্সট কোশ্চেন হচ্ছে আমি যে ফরিদপুর গভ সায়েন্স কলেজ সম্পর্কে বলেছিলাম যে যদি কনসিস্টেন্সি মেইনটেইন করে হার্ড ওয়ার্ক করি, যেহেতু একটা প্রতি বছরই অনেক মেডিকেল স্টুডেন্ট চান্স পায় সেখানে, আমার পক্ষে সম্ভব কিনা সেটা বলছিলাম। অবশ্যই তুমি দেখবা যে এমন অনেক কলেজ আছে যেসব কলেজ থেকে জীবনে কোনোদিন কোনো স্টুডেন্ট চান্স পায় নাই, বাট ওই কলেজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় টপ 10-এর মধ্যে আসে, টপ 5-এর মধ্যে আসে। সো ওইগুলো কিন্তু নিউজ হয় অ্যান্ড আলটিমেটলি ডিপেন্ড করতেছে সব কিছু তোমার উপরে। তুমি এনডিসির ফার্স্ট বয় হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় চান্স মিস করতে পারো, আবার তুমি একদম সবচেয়ে শেষ লেভেলের স্টুডেন্ট যিনি আছে তার পজিশনে থাকার পরেও চান্স পাইতে পারো। 2014-15 সালে এক ভাই ছিলেন যিনি হচ্ছে এনডিসিতে প্রায় তার মেরিট পজিশন ছিল 1700, মানে বুঝতেছো 1800 জনের ভর্তি, 1800 জন স্টুডেন্ট, তার মেরিট পজিশন হচ্ছে 1700। তোমার কাছে মনে হইতেই পারে এই লোক তো জীবনে বইটা চান্স পাবে না, বইয়ের সিট হচ্ছে 1000 তখনকার সময়। ইনি বুয়েট ভর্তি পরীক্ষায় কততম র্যাঙ্ক করছেন তোমার আইডিয়া আছে? কেউ বলতে পারবা? দেখি কেউ কমেন্ট করো যে সে কত ভালো রেজাল্ট করছিল। কেউ কমেন্টে চাইলে বলতে পারো যে একটা গেস করো, এনডিসি 1700তম ছিলেন এন্ড তিনি বুয়েট ভর্তি পরীক্ষায় কততম হয়েছিলেন? টপ 10। বুয়েটে 8 হয়েছিল। এটা কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট, মানে টেস্টের পরে এমন পড়াতেছে যে বইটা 8 হয়ে গেছে। সো অল আপ টু ইউ, তুমি কখন চেঞ্জ করবা তোমার লাইফে। বাট তিনি তার লাইফে এই যে এই স্ট্রাগলটা করতে চায়, যে পরিমাণ হার্ড ওয়ার্কিং করছে, এটা যদি তুমি এখন চাইলে শুরু করো তখন কিন্তু তোমার এতটাই কষ্ট হবে না। অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবতেই পারো, ভাই টেস্টের পরে যদি এভাবে পড়া শুরু করি তাহলে তো আমার পক্ষেও যে কোনো পজিশনে যাওয়া পসিবল। হ্যাঁ পসিবল, বাট এখানে কিন্তু একটা কথা আছে, ভাগ্য। ধরো তোমার টেস্টের পরে তোমার অসুস্থ হয়ে গেলা, তাইলে কিন্তু তুমি আর এই কামব্যাকটা দিতে পারবে না। সো এতটুকু টাইম মানে একদম ধরো কাটায় কাটায় শেষ করে এক কথা, আর পরীক্ষার জন্য তুমি মোটামুটি ভালো লেভেলের প্রিপারেশন নিছো, রিভিশন দিছো, তারপরে পরীক্ষায় বসা আরেক জিনিস কিন্তু। ওকে, রিস্ক নেওয়াটা উচিত না। আচ্ছা আর কোনো কথা? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে এইচএসসি লাইফে কিভাবে আমি সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করতে পারি প্রপারলি, মানে রিস্ট্রিকশন ফ্রি হইতে। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া, ওকে আর কিছু? ভাইয়া আরেকটা হচ্ছে আমি এমবিসিতে পড়ার ইচ্ছা নাই, তবে অনেকে দেখলাম এসএসসি পড়াশোনা শুরু করে দিয়েছে, আমি সেভাবে এখন একটু শুরু করিনি। মানে এখন কি আমি খুবই পিছিয়ে গেছি এরকমটা মনে হচ্ছে আমার কাছে। বললাম তো তোমাকে 20 জুলাই হচ্ছে ডে 0, 21 জুলাই থেকে তোমার ডে শুরু। জি ভাইয়া। ওকে, আর কেউ? ভাই রেজাল্ট নিয়ে অনেক টেনশনে আছি, শুরু থেকে ছিলাম না। পুরো ভিডিওটা পাওয়া যাবে কি? হ্যাঁ পুরো ভিডিওটা রেকর্ড হচ্ছে, সো এটা রেকর্ড পেয়ে যাবা। আর রেজাল্ট নিয়ে এখন টেনশন করো না, টেনশন করলেও যে কথা, না করলেও কি কথা। ধরো তোমার রেজাল্ট খারাপ হইলে আর কত খারাপ হইতে পারে, ফিল তো আর করবে না, আশা করি ফিল করবে না অন্তত, বা ফিল করলেও তোমার এখানে ইমপ্রুভমেন্ট দিয়ে পরের বছর আসতে পারবা, সমস্যা নাই। যদি এ প্লাস মিস করো তোমার কত মার্ক মিস যাবে? ধরো তুমি জিপিএ পাইছো 4.5, ঠিক আছে, খুবই বাজে। আমার অডিয়েন্স যারা আছে সাধারণত এতটা কম পায় না, ঠিক আছে, তাও ধরলাম তুমি হচ্ছে 4.5 পাইছো এসএসসিতে। আচ্ছা, তাহলে তোমার এইচএসসি পরীক্ষার মানে এসএসসি পরীক্ষার এই রেজাল্টটা তোমার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে? মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার এই 0.5-এর কারণে তুমি 4 মার্ক হারাবা, 4 মার্ক হারাবা।
ওকে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ডিউ ভর্তি পরীক্ষা, আমি ডিউটাই লিখি, ভার্সিটি তো সবার সেম না। ডিউ ভর্তি পরীক্ষায় তুমি 0.5 এর জন্য 1 মার্ক হারাবা, এর বাইরে কিন্তু তোমার লাইফে আর কোনো লস নাই। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এসএসসি রেজাল্ট আসলে ম্যাটারই করে না। সো মোটামুটি তুমি কিন্তু খুব একটা বেশি লস করতেছো না। আচ্ছা, ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, বলো। যেমন ইংলিশের ক্ষেত্রে আমি প্রথমে যেমন ধরুন পার্টস অফ স্পিচ একটা গ্রামারের পড়লাম আর কি, মানে বেসিক টু অ্যাডভান্স এর পড়লাম। দেন হচ্ছে মেডিকেল প্রিপারেশনের জন্য শুধু কি মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে, নাকি পাশাপাশি ভার্সিটি তারপরে আদার্স যে সকল ইউনিভার্সিটি যেগুলো কোশ্চেন আছে সেগুলো সলভ করা লাগবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ইংলিশ অ্যাডমিশন প্রিপারেশন। ওকে, নেক্সট। ভাই বিসিসির কোশ্চেনটাও কি সলভ করা লাগবে কিনা ইংলিশের ক্ষেত্রে? আনসার চলে আসবে। জি। আর কেউ? নাইম মনে হয় সম্ভবত হাত তুলছো, সো হ্যান্ড রেজ করতে পারো, মানে হ্যান্ড রেজ করছো, সো আনমিউট করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে অ্যাডমিশন টাইমে ভাইয়া আপনি কি অফলাইন আর অনলাইন ব্যালেন্স করে কোচিং করছিলেন অ্যাডমিশনের সময়টাতে মেডিকেলের জন্য, নাকি শুধু অফলাইনে ছিলেন? ওকে, এখন এই 26 সালে আসে আমাদের কি করা উচিত? অফলাইন অনলাইন ব্যালেন্স করা উচিত নাকি যেকোনো একটা? ডেফিনেটলি আমি হচ্ছে অফলাইন অনলাইন ম্যানেজ করতে বলবো, কারণ অফলাইনের ক্লাস কোনোদিন অনলাইনের ক্লাসের লেভেলে আসবে না। মানে অনলাইনে তোমাকে যতটা ডিটেলসে পড়ানো সম্ভব, অফলাইনে অত ডিটেলস টাইমই নাই। ধরো তোমার যে আমি এই যে ধরো এই কোর্সের মধ্যে তোমার যে আমি টপ 20,000 প্রশ্ন সলভ করে দিব, তার জন্য কত টাইম লাগবে চিন্তা করতেছো? একটা কোয়েশ্চেন যদি 1 মিনিটও লাগে মিনিমাম, তাও 20,000 মিনিট লাগবে। 20,000 মিনিট মানে এটা প্রায় হয়তো 500 ঘন্টা বা সামথিং, আরও বেশি হয়তো। 20,000 মিনিট কত হয় হিসাব করে নিও। তাহলে চিন্তা করো, এত টাইম যদি লাগে, তাইলে এটা কিন্তু তুমি কোনোদিনই অফলাইনে এফোর্ড করতে পারবে না, তাই না? অফলাইনে এত টাইম দেওয়া পসিবল না। প্র্যাকটিস করা তো বাদ, ঠিকমতো থিওরি কাভার হয় না অফলাইন ক্লাসে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস হয়, হায়ার যদি যায় 3 ঘন্টার হয়তো কোথাও পড়াইতে পারে, আমি জানি না কোথাও পড়াই কিনা তো। কিন্তু এই টাইমের মধ্যে কোনোভাবে আসলে অফলাইনে ডিটেলসে পড়ানো সম্ভব হয় না। সো বেসিক্যালি অনলাইনটাকে আমি প্রেফার করি। অ্যান্ড 2023 সালে যখন 22 সালে যখন আমার কলেজ লাইফ স্টার্ট হয়েছিল, আমি এনডিসির বুকে থাকার পরেও, ঢাকার মতিঝিলের বুকে থাকার পরেও ফুললি অনলাইন ডিপেন্ডেন্ট ছিলাম, সব ক্লাস অনলাইনে করছি। এবং অফলাইনে প্রথম দিকে অফলাইনে এক্সাম দেওয়ার একটা সিস্টেমে ভর্তি হয়েছিলাম, মানে একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওটার কোনো রেগুলারিটি ছিল না ঠিকমতো। মানে ধরো ক্লাস তো নিত না, এক্সামই নিত, কিন্তু এক্সাম ঠিকমতো হতো না। সো আলটিমেটলি আমার কাছে ওটা ভালো লাগে নাই, 1 মাস পরে আমি কোয়াইট করছি। অ্যান্ড তখন থেকে হচ্ছে এক্সাম দেওয়ার জন্য আমি চুজ করছি আমার কলেজের এক্সামগুলোরে। সো অফলাইনের এক্সাম তুমি হয়তো নাও দিতে পারো, কিন্তু কলেজের এক্সাম কিন্তু এক্সাম। সো কলেজে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা আছে, ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, প্রি টেস্ট আছে, টেস্ট আছে, 4 বারে কিন্তু তোমার 28টা পরীক্ষা দেওয়া হয়। সো মোটামুটি তোমাকে এখানে কলেজ থেকেও প্রিপেয়ার করা হবে। আমি তো 28টা পরীক্ষা দিলাম একটা পেপার করে, বাট পেপার তো আসলে 2টা করে, তার মানে 13টা পরীক্ষা। 13 ইন্টু যদি 28 হয়, সরি 13 ইন্টু যদি 4 হয়, তাহলে তো অনেক পরীক্ষা। মোটামুটি তোমার কলেজ লাইফে অনেক পরীক্ষাই দেওয়া হয়। আচ্ছা, এইটা তো হয়েছে অফলাইন পরীক্ষা দিছো তুমি তোমার নিজেকে যাচাই করার জন্য যে তোমার আসলে দৌড় কতটুকু। আর অনলাইন এক্সাম তুমি দিতে পারো, অনলাইন এক্সাম তোমার পক্ষে দেওয়া পসিবল তোমার নিজেকে এটা বোঝার জন্য যে তুমি ট্র্যাকে আছো কিনা। তুমি যদি না দেখে লেখো, ধরো তোমার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, তোমার সামনে বই আছে, তুমি যদি এতটা সত্যবাদী বা এতটা অনেস্ট হও যে আমি ভাই এখানে এক্সামে ভর্তি হয়েছি, ঠিক আছে, এক্সাম আমার সামনে বইটাও আছে, কিন্তু আমি যদি এক্সামটা বই না দেখে নিজে দেখে দেই, মানে নিজের মাথা থেকে খুলে দেই, মাথা থেকে এক্সামটা দেই, তাহলে হয়তো আমি আমার নিজেকে জাজ করতে পারবো। এই রেজাল্ট দিয়ে তো তুমি অ্যাডমিশন টেস্টেও চান্স পাবে না, এই রেজাল্টের কারণে তোমার কেউ 10টা টাকাও দিবে না। সো আলটিমেটলি তোমার তো এখানে ফাঁকিবাজি করার কোনো উদ্দেশ্য থাকতে পারে না। এটা হচ্ছে কাইন্ড অফ কমপ্লিটলি তোমার উপর। সো অনলাইন এক্সামটুকুকে ট্রাস্ট করা উচিত না রেজাল্টের ক্ষেত্রে, কিন্তু তুমি যদি নিজেকে যাচাই করতে চাও, তখন কিন্তু তোমাকে ডেফিনেটলি অনলাইন এক্সামে আসতে হবে, কারণ এত ভাস্ট লেভেলের এত প্র্যাকটিস এক্সাম তোমার পক্ষে অফলাইনে দেওয়া পসিবল না। আচ্ছা, ভাই আর একটা প্রশ্ন ছিল। বলো। জি ভাই, বলতেছিলাম যে আপনি আপনার সময়ে হচ্ছে 27টা কোচিং করার জন্য ভালোই ফেমাস হয়েছিলেন ওই বিষয়টা নিয়ে আর কি। তো আমি বলবো যে এই যে একাডেমিক টু অ্যাডমিশন জার্নিতে, মানে সব ব্যাচের ক্ষেত্রে 18 ব্যাচের ক্ষেত্রে বিশেষ করে বলতেছি যে আপনি এই যিনি ইউটিউবে আলাদা করে রেটিনা স্টারের কিভাবে প্রিপারেশন নিতেন সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাইছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই একাডেমিক টু অ্যাডমিশন জার্নিতে মেগা এক্সাম টাইপের যে কোচিং সেন্টারগুলো নিয়ে থাকে বিভিন্ন প্ল্যাটফর্ম, এরকম কত ধরনের এক্সাম হয়? আর আরেকটা কথা প্রশ্ন যেটা, আপনার সময় যে এই যে কোচিং সেন্টারগুলো, প্রত্যেকটা কোচিং সেন্টার মোটামুটি টপ 10 বা টপ
আপনাদের ফ্রিতে মেডিকেল অ্যাডমিশন দিতে প্রি মেডিকেল বা মেডিকেল কোর্স থাকে ওগুলো দেয়, তো এগুলো কোন পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে ওরা এগুলো ফ্রিতে প্রোভাইড করে? আচ্ছা, এগুলো বেসিক্যালি একটু কম্পিটিটিভ টাইপের এক্সাম হয়। যেমন তুমি হয়তো এসএসসির পরীক্ষার পরে উদ্ভাস থেকে উদ্ভাসিত মুখ পরীক্ষা হয়তো নিবে, এরকমভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম, যত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মই সাধারণত এইচএসসি পরীক্ষার টেস্টের পর একটা পরীক্ষা নিয়ে থাকে। এইচএসসির টেস্ট পরীক্ষার যে আছে, টেস্ট পরীক্ষার পরে একটা পরীক্ষা নিয়ে থাকবে, এবং ওই পরীক্ষার যে রেজাল্ট আছে সেই রেজাল্ট থেকে হয়তো টপ 10 বা টপ 20, সেটা আমরাও নিব, অফলাইনেই নিব। সো তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা অফলাইনে আমাদের এখানেও এক্সাম দিতে পারবা, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে তুমি এখানে যে অ্যাক্সেসটা আছে ফ্রি এনরোলমেন্ট, এটাও কিন্তু এনরোল করতে পারবা, এই কথাটা হয়তো জিজ্ঞেস করছে এইচএসসি পরীক্ষা টেস্টের পরে। আচ্ছা, এরপরে সম্ভবত স্যামসাং SM নামে একজন আছো, সম্ভবত তোমার ফোনের মডেল, তো তুমি চাইলে বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে যে আমি এসএসসি কুমিল্লা বোর্ড থেকে, তো হুম। আমাদের বায়ো কোশ্চেনটা অনেক হার্ড ছিল। হুম। তো তখন মানে আমার এমসিকিউ 19টা হয়েছে, এখন কি প্লাস আশা করা যায়? MCQ 19টা হয়েছে, মানে 6টা ভুল হয়েছে। আর ওইখানে কোশ্চেন দুইটা ভুল ছিল এমসিকিউ। তাহলে 19টার পরে কি দুইটা, মানে 17টা হয়েছে নাকি 19টা হয়েছে? 19টা আছে আর দুইটা এমসিকিউ ভুল হয়েছে, তো 21 বা 20 আশা করা যায়। আচ্ছা, তাহলে তুমি ওয়াই নট, মানে এত টেনশন করতেছো কেন? ইনশাল্লাহ A+ পাবা, যদি তোমার রিটেন পরীক্ষাটা ভালো হয়ে থাকে। মানে হচ্ছে জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে, তো ভয় লাগতেছে অনেক। না, ইনশাল্লাহ ভালো হবে আশা করতেছি। মেডিকেলে 4 মার্ক কাটা যায়, এটা শুনে তো আরো বেশি ভয় লাগে। না, এটা তো আমি বললাম যদি 4.5 পাও, যদি 4.9 পাও তাহলে আর কত মার্ক কাটা যাবে? 4.9 পাইলে তুমি এখানে হয়তো 0.8 মার্ক কাটা যাবে। 0.8 মার্ক কিন্তু খুব একটা বেশি কিছু না। একটা MCQ যদি ভুল হয় তাহলে তোমার এখানে 0.25 মার্ক কাটা যাবে। বুঝতে পারি নাই। মানে আপনি একদম মানে এইচএসসি লাইফের শুরু থেকে কিভাবে পড়াশোনা স্টার্ট করছিলেন? এইচএসসি লাইফের শুরু থেকে কীভাবে পড়াশোনা শুরু করছে? আচ্ছা ঠিক আছে, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে, কীভাবে শুরু করব। দেন নেক্সট কারো কোয়েশ্চেন। আর কিছু বুঝতে নেই। ওকে, আর কেউ কি আসো? তাহলে আমি হচ্ছে একদম ডিরেক্ট আনসারই চলে যাব। ভাইয়া আমি কোশ্চেন করি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া এইচএসসি লাইফে ঘুম এবং হেলথ কেয়ার সম্পর্কে যদি কিছু একটা বলতেন। এইচএসসি লাইফের ঘুম এবং হেলথ কেয়ার। আচ্ছা, ঘুম অ্যান্ড হেলথ কেয়ার, ঠিক আছে। আর কিছু? হ্যাঁ হ্যাঁ শিওর। কিন্তু আপনি এই সময় এতটুকু ঘুমিয়ে কিভাবে সারাদিন এনার্জি থাকবেন, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে রেডিনেস স্টারের মতন আর কি কি এক্সাম হয় এই একাডেমিক অ্যাডমিশন সিজনে? এটা তো আসলে প্রতি বছর ফিক্স করা থাকে না, মানে ধরো প্রত্যেকটা প্ল্যাটফর্ম ডিসাইড করে এক্স্যাক্টলি কী কী পরীক্ষা হবে। এটা যখন তুমি টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার পরে যদি ফেসবুকে থাকো তাহলে দেখবা যে এমনিতে তোমার সামনে অ্যাড আসতেছে। তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হিসাবে ফেসবুক আইডিটা চালাই থাকো আর কি, রিয়েল আইডি হয়, মানে ফেক আইডি হলেও হতে পারে, তুমি এক্স্যাক্টলি কোন কন্টেন্টগুলো দেখতেছো তার উপর বেস করে তোমার সামনে অ্যাড আসে। আচ্ছা, এটা একটা বিষয়। আর এক্স্যাক্টলি এভাবে কোন এক্সামটা হয় এইভাবে বলা যাবে না, এভাবে অনেক এক্সাম আছে বুঝছো, প্রায় 50টা প্লাস এক্সাম হয় এরকমভাবে টেস্ট পরীক্ষার পরবর্তীতে। সো ওইসব পরীক্ষায় তোমাকে আর কি অ্যাটেন্ড করলে হয়তো ভালো গিফট পাইতে পারো বা কোর্সে অ্যাক্সেস পাইতে পারো, এই তো। এবার বুঝতে পারছি আপনারা কিভাবে 3 ঘন্টা ঘুমিয়ে এনার্জি থাকেন, এটাই আসলে জানার ইচ্ছা। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমি হচ্ছে আনসার দিই এবার। দেখো, ফার্স্ট অফ অল জিকে, আমি তোমাকে সাজেস্ট করব যে এইচএসসি পরীক্ষার সিলেবাস যতক্ষণ না পর্যন্ত একবার শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি জিকে পড়ো না। যতদিন পর্যন্ত এইচএসসি পরীক্ষার জন্য একবার সিলেবাস শেষ হয়েছে ততদিন পর্যন্ত জিকে পড়ার প্রয়োজন নাই। তাহলে জিকে আমি কখন থেকে পড়বো? জিকে তুমি পড়বা 15 জুলাই 2027 সালের পর থেকে, যদি তুমি শেষ করতে পারো আর কি। আর যদি এরকম অবস্থা হয় যে না এইচএসসি পরীক্ষার সিলেবাসই আমার কুলায় না, আবার কই থেকে অ্যাডমিশন, আবার প্রি অ্যাডমিশন, সো তুমি হচ্ছে জুলাই 15 তারিখ তোমার যদি এইচএসসি পরীক্ষার সিলেবাসটা শেষ হয় একবার, তাহলে তুমি শুরু করতে পারো।
জিকে পড়াশোনা শুরু করতে পারো। তাহলে জিকে ডেট হচ্ছে জুলাই 15, 2027 সালের পরে পড়বো। আপাতত জিকে নিয়ে মাথা কামায় লাভ নাই। আগে তো তোমার ফরজ কাজ, তারপর না নফল। আর জিকে আগে পড়েও লাভ হয় না, এটা একটা বিষয়। জিকে কিন্তু তুমি আগে পড়লে খুব একটা লাভ নাই। কারণ ধরো যে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, ও যখন কলেজ লাইফে শুরু করছিল তখন কিন্তু তার আমলে ছিল আওয়ামী লীগ সরকার। তারপরে সে যখন কলেজ লাইফে কিছুটা প্রসিড করলো তখন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান ঘটলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলো। এবং অন্তর্বর্তীকালীন সরকার এত বছর চালানোর পরে, 2 বছর 1.5 বছর চালানোর পরে এরপরে আসলো বিএনপি সরকার, এবং বিএনপি সরকারের আমলে তার এক্সাম হইতেছে। সে যে ইতিহাস পড়ছে বা সে যে অবকাঠামোগত বিভিন্ন জিনিস পড়ছে, পড়ে কি আদৌ কোনো লাভ হয়েছে? ধরো সে যদি পড়ে থাকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি, 2024 সালে যেটা ছিল 26 সালে তো এটা নাই রে ভাই, তাহলে তো পরে আমার আলটিমেটলি ব্রেনের মেমোরি খোয়াইলাম আমি। আলটিমেটলি এই টাইমটা দিয়ে আমি চাইলে ফিজিক্সের একটা ম্যাথ করতে পারতাম, এই টাইমটা দিয়ে চাইলে আমি বায়োলজির একটা এক্সট্রা ইনফরমেশন রাখতে পারতাম। সো আলটিমেটলি তোমার কিন্তু এখানে একটা প্যারা হয়ে গেল, ঠিক আছে? সো আমি তোমাকে বলবো যে জিকের জন্য অন্তত এখন একাডেমিক টাইমে সময় নষ্ট করো না। যখন অ্যাডভান্স প্রি মেডিকেল করবা ওই টাইমে তুমি জিকে পড়তে পারবা। জান, আশা করি এটার আনসার পাইছো। ওকে, আমি এখন তোমাদের কোনো ভয়েস শুনতেছি না, সো তোমরা চাইলে পরে আনসার নিও বা কমেন্টে জানাতে পারো, কমেন্ট হয়তো দেখতেছি। তারপরে সোশ্যাল মিডিয়া কিভাবে তুমি ম্যানেজ করবা, এটা খুবই ভাইটাল প্রশ্ন। তুমি তোমার জীবনে অনেক উপরে দেখতে চাও নাকি অনেক ডাউনেই দেখতে চাও, এইটা ডিফাইন করে আসলে সোশ্যাল মিডিয়া। এই ফোনটা, এই যে তোমার হাতে এই ফোনটা আছে, এই ফোনটা দিয়ে তুমি চাইলে দুনিয়ার সব কিছু তোমার আন্ডারে নিয়ে আসতে পারো। আবার এই ফোনটা দিয়ে তুমি চাইলে লাইফের সবচেয়ে অধতম জায়গা, যেটা সবচেয়ে খারাপ পজিশনে যেতে পারো। তুমি এই ফোনটাকে কিভাবে যতটুকু ইউটিলাইজ করলে, মানে কেমন ইউটিলাইজ করলে তুমি আসলে কেমন পজিশনে যাবা, এটা তুমি নিজেও বুঝো। ফোন যদি তুমি অযথা টাইমে ইউজ না করো, অযথা কারণে সময় নষ্ট না করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার ফোনটা থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা পসিবল। এখন তুমি কীভাবে আসলে ইফেক্টিভলি কাজে লাগাবা? ফার্স্ট অফ অল আমি যেটা করছিলাম, ধরো আমার পরীক্ষা ছিল 2021 সালের নভেম্বরের 27 তারিখ শেষ হয়েছিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা। আমি ওই 27 তারিখ রাতে বৈশা আমার স্কুলের যিনি টপার ছিলেন, বুঝছো, আমার আগের ব্যাচের ফার্স্ট বয়, ওনার ফেসবুক আইডিতে ঢুকলাম এবং ঢুকে ফেসবুকে কিন্তু দেখা যায় যে কে কাকে ফলো করে। আমি তার যত ফলো আছে, যত জায়গায় ফলো দেওয়া আছে সেগুলোতে ফলো দিলাম। দেখলেও তো বোঝা যায় যে এটা এডুকেশনাল প্ল্যাটফর্ম নাকি এটা অন্য কিছু। সো যেসব জায়গাতে আমার পড়াশোনা রিলেটেড কাজ আছে সেসব জায়গাতে আমি ফলো দিলাম, এবং যেগুলো এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে পড়াশোনা নিয়ে কথা হয়, সেই সব জায়গাতে আমি ফেভারিট করে রাখছি। তাহলে ফেসবুকে আমি হচ্ছে সেইগুলার নোটিফিকেশনই পাইতাম যেসব প্ল্যাটফর্ম হচ্ছে বেসিক্যালি এডুকেশনাল প্ল্যাটফর্ম। আচ্ছা, ফলো দেওয়া ছিল সেগুলাই যেগুলো পড়াশোনা রিলেটেড কাজ করে। এবং আমি সকল জিনিস যেটা পড়াশোনার সাথে সম্পর্কিত না, সেটা যে কোনো কিছু হইতে পারে, পড়াশোনা ছাড়া যে কোনো কিছু হইতে পারে, সেটাকে আমি আনফলো দিয়ে দিছি। ওকে, ডান। তাহলে তুমি যখন ফেসবুকটা খুলবা, তোমার ফেসবুক খুললে তোমার কিন্তু পড়াশোনার কথাই মনে পড়বে। তুমি ফেসবুক খুললে দেখতেছো প্রশ্ন লেখা আছে, তোমার হয়তো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোষ হল জীবদেহের গঠন, মৌলিক গঠনগত একক, এটা কার উক্তি বা কোন বিজ্ঞানী এই মতবাদ দিচ্ছে। এটা দেখার পরে তোমার মনে হবে যে নাই, তো আমি আজকে ক্লাসে পড়ছি, একটু মনে করে যেটা কি জেন ব্র্যাকেট হবে নাকি ডি ওভারটিস হবে, এটা মনে রাখার চেষ্টা করি। তখন কিন্তু তোমার কাছে ফিল হবে যে না, পড়তে হবে ভাই, ভুলে গেছি তো, আমি আজকে ক্লাসটা করে আসছি, এখন এদিকে 2 ঘন্টার মধ্যে ভুলে গেছি, তাহলে আমার আর পড়া হইলো কি, পড়া তো ভালো মতো হয় নাই, তাহলে আমাকে আবার পড়তে হবে। এই যে ফিলিংসটা, এটা তোমার সোশ্যাল মিডিয়া দিতে পারে। এরপরে ধরো তুমি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সেম কাজ করবা, ফেসবুকে যেরকম করতেছো। নেক্সট কথা, আননেসেসারি যেগুলোতে পড়া হয় না সেসব সোশ্যাল মিডিয়া কেটে ফেলা। ফার্স্ট অফ অল তোমার তো ইমোর প্রয়োজন নাই, বাদ। তোমার তো ইনস্টাগ্রামের প্রয়োজন নাই, বাদ। তোমার তো থ্রেডের অ্যাপের প্রয়োজন নাই, বাদ। তোমার তো টিকটকের প্রয়োজন নাই, বাদ। যত অ্যাপ আছে যেগুলো পড়াশোনার সাথে রিলেটেড না, সব অ্যাপ ডিলিট করে দাও। এবং তুমি হয়তো তোমার ফোনে রাখতে পারো, ফেসবুক রাখতে পারো। যদি তুমি ফেসবুকে এডিক্টেড হয়ে থাকো, তাহলে তোমাকে বলবো যে তুমি ফেসবুক অ্যাপটা ডিলিট করে দাও, এবং ফেসবুকটা তুমি গুগল ব্রাউজ থেকে, মানে কি বলা যায়, গুগল ক্রোম থেকে ব্রাউজারে লগ ইন করে তারপর ইউজ করো। তাহলে দেখবা যে ফেসবুক ইউজ করতে মজা লাগতেছে না, রিলস টানলে সোয়াইপ করলে ভালো লাগে না, ঠিক আছে? তখন তোমার কাছে মনে হবে যে না, অত বেশি ভালো লাগতেছে না, হয়তো আমি অন্য কাজ করি। ওকে, ফেসবুক, ইউটিউব লাগবে, ইউটিউবের ক্লাস করার জন্য তোমার ইউটিউব মাস্ট লাগে। তারপরে তুমি এখান থেকে হোয়াটসঅ্যাপটাও লাগবে, কারণ কমিউনিকেশনের জন্য ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপটা হলে বেশি ভালো। ওকে, নেক্সট টেলিগ্রাম হয়তো লাগবে, বাট এটা ডিপেন্ড করতেছে আসলে টেলিগ্রাম তোমার লাগে কি না। ওকে,
এই 4টা অ্যাপ এর বাইরে তোমার কোনো সোশ্যাল মিডিয়া ফোনে থাকা যাবে না, কারণ এই 4টার বাইরে আর কোথাও কি পড়াশোনা হয়? পড়াশোনার মানে ছিটা ফোটাও হয় না, আসলে 1% পড়াশোনা হয় না। সো এই 4টা অ্যাপ তোমার কাছে হায়েস্ট থাকতে পারে, এর বেশি কিছু থাকা পসিবল, মানে পসিবল তো অবশ্যই তুমি চাইলে পসিবল, কিন্তু থাকা উচিত না। ওকে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই কথাটা থাকলো। এর বাদে ধরো কারোর নামের মধ্যে নোট অ্যাড করা যায়, যদি এরকম সিস্টেম থাকে, তাহলে তুমি ধরো যার বাড়িতে হচ্ছে অমুক নদী অবস্থিত, লাইক নারায়ণগঞ্জটা হচ্ছে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত, তো যার বাড়ি নারায়ণগঞ্জ তুমি তার এখানে লিখে রাখলা যে শীতলক্ষা। নোট টোট অনেক কিছু কিন্তু অনেক অ্যাপের মধ্যে অ্যাড করা যায়, নামের হচ্ছে নিকনেম টাইপের। সো তুমি চাইলে এগুলো অ্যাড করতে পারো, ফলে তোমার যতবার শীতলক্ষা দেখা মনে হবে ততবার মনে হবে যে না, নারায়ণগঞ্জটা শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। এরকমভাবে যত আননোন ইনফো আছে সেসব আননোন ইনফোকে তুমি অ্যাড করতে পারবে তোমার নোটের মধ্যে। এটা তো গেল। এর বাইরে হচ্ছে আমি একটা মাস্টার ট্রিক্স কাজে লাগাইছিলাম। ফোনের মধ্যে গুগল নোটস নামে একটা অ্যাপ আছে। গুগল নোটস বেসিক্যালি এটা গুগল কিপ লেখা হয়। আচ্ছা, এইটার মধ্যে তুমি কিন্তু অনেকগুলা সেগমেন্ট অ্যান্ড সাব সেগমেন্ট বানাইতে পারবা, কমপ্লিটলি ফ্রি আছে অ্যাপটা। সো এখানে হচ্ছে অনেকগুলো সেগমেন্ট বানাইয়া তুমি প্রত্যেকটার মধ্যে নোট টোট করতে পারবা, অনেক কিছু করতে পারবা, তো ফোনেই করা যায়। অ্যান্ড তুমি ধরো অনেকটা আননোন ইনফো শিখছো, যে আননোন ইনফোটা হয়তো তুমি তোমার জীবনে মনে থাকে না, রাস্তাঘাটে চলতে গেলে ভালো লাগে যে এটা মানে ধরো অযথা সময় নষ্ট হইতেছে, এটা আমি একটু পড়ে রাখি, তো তখন তুমি চাইলে এটা কিন্তু এখানে পড়তে পারো, তখন তুমি চাইলে এখানে এটা পড়তে পারো। ওকে, সো নোট অ্যাপটা চাইলে ইউজ করে দেখতে পারো। হয়তো এখন কাজে লাগবে না, এখন তোমার অনেক কিছু পড়ার আছে, 1 বছর পরে বা 6 মাস পরে যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, তখন ওই নোট অ্যাপটা ইউজ করলে তখন বেশি কাজে লাগে, ইফেক্টিভ হয়। ডান, সোশ্যাল মিডিয়ার কথা হইলো। নেক্সট হচ্ছে ইংলিশ একাডেমিক টু অ্যাডমিশন। আমি তোমার একটা কথা বলছিলাম, যেখানে হয়তো তুমি 4টা জিনিস জীবনে মিস করবা যদি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স ইনরোল না করো। 5 নাম্বার জিনিসটা হচ্ছে ইংলিশ। বুঝছো? কোনো স্টুডেন্ট যদি চায় ভাই আমি হচ্ছে অ্যাডমিশনে টপ করতে চাই, এখনকার জামানায় এসে 2026 সালে আসার পরে কোনো স্টুডেন্ট যদি চায় যে আমি 2026 সালে আইসা টপ করতে চাই, তাহলে তার একাডেমিক থেকে ইংলিশটা পড়া উচিত। কারণ অ্যাডমিশন টেস্ট টাইমে, অর্থাৎ শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের টাইমে ইংলিশটা শেষ করা অনেক বেশি টাফ। বলতে পারো যে তুমি যদি ডে 1 থেকে ইংলিশটা স্টার্ট করতে না পারো, তাহলে একটু প্যারা খাবা। এটা তুমি 1 বছর পরে মিলাই নিতে পারো, তখন তোমার কাছে মনে হবে এত ভোকাবুলারি কেমনে মনে রাখবো ভাই, এত ফ্রেজ ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, জেন্ডার, মানে টপিকের তো অভাব নাই, শুধুমাত্র মেমোরাইজিং টপিক আছে 15টা। এত কিছু মনে রাখা অনেক টাফ হয়ে যাবে তখন। অ্যান্ড তুমি কিন্তু একদিনে তোমার পক্ষে পসিবল না। ধরো এই যে মাস্টার বইটা আছে এখানে, মাস্টার বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই বইটা এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রত্যেক বছর 15টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন আসে? ইংলিশের 15টা প্রশ্ন এখান থেকে আসে। লাস্ট 4-5 বছর প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে আসছে। তো তোমার বছর ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে আসবে। এখন যদি না আসে তাহলে তো কিছু করার নেই, না আসে তার মানে তুমিও পারো নাই, অন্য কেউ পারে নাই। বাট সবাই যেটা পারে ওটা তোমার পারতে হবে, পাশাপাশি অন্যরা যেটা পারে না তার চেয়ে একটু এক্সট্রা বেশি পারতে হবে। এখন ধরো এই বইয়ের মধ্যে যদি আমি পেজ উল্টাই, তাহলে দেখতে পারবা এখানে সিনোনিম শুরু হয়েছে কততে, 762 পৃষ্ঠায়, আর শেষ হয়েছে 880 পৃষ্ঠায়, 118 পেজ। প্রত্যেক পেজে যদি কমপক্ষে হইলেও 12টা, আচ্ছা ধরো 10টাই ধরলাম তোমার হিসাবে, 100 কত পেজ, 118 পেজ, 1180, আসলে 110টা কম ধরে ফেলছি, এখানে 20টা মিনিমাম হওয়া উচিত। তখন প্রায় 2300 মতো ভোকাবুলারি আছে। তুমি যদি এই পরিমাণ পড়ো তাহলে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম কাভার হবে, মানে তুমি হয়তো এখানে 1-2 মার্ক পাবা। সেম গোজ ফর ফ্রেজ ইডিয়মস, তুমি এরকমভাবে 1000 ফ্রেজ ইডিয়মস পড়ার পরে তুমি হয়তো এখানে 1 মার্ক কমন পাবা। সেম গোজ ফর গ্রুপ ভার্বস, তুমি হয়তো এরকমভাবে 1000 গ্রুপ ভার্বস পড়ার পরে হয়তো 1 মার্ক কমন পাবা। এরকমভাবে ইংলিশে এই বইয়ের মধ্যে টোটাল 55টা টপিক আছে। এরকমভাবে যদি তুমি সলভ করতে যাও, তুমি অ্যাডমিশন টাইমে গিয়ে একদম লক হয়ে যাবে সব কিছু। সো আলটিমেটলি তুমি যদি শুরু করতে চাও এখন থেকে, তো তাইলে শুরু করতে পারো। এবং ফুল ইংলিশের সলভ ক্লাস, এই পুরা বইয়ের সলভ ক্লাস কিন্তু দেওয়া আছে এই কোর্সের মধ্যে। এটা তুমি যখন ভর্তি হবা তখনই পেয়ে যাবা। কোথায় গেল? একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এই ফুল ইংলিশ বইয়ের সলভ ক্লাস দেওয়া আছে, এবং এখান থেকে মেডিকেল ভর্তির পরীক্ষায় 15 মার্ক আসবে অন্তত। তোমার বছর যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জও হয়ে যায়, তাও 10 মার্ক অন্তত মিনিমাম হলেও আসবে, মানে ডিরেক্ট কমন। এমন না যে রুলস কমন পড়ছে, ভাই রুলস তো সব ইংলিশে মুখস্থ, এটা কি আর নতুন কিছু নাকি? কিন্তু প্রশ্ন অপশন সহ কমন পড়া এটা কিন্তু আলাদা জিনিস। অপশন সহ কমন পড়বে তোমার এখানে 15টা। সো এরপরে তোমার তো কিছু লাগে না। সো তুমি চাইলে এইটা সলভ করতে পারো এখন থেকে, অ্যান্ড মেমোরাইজিং সহ, কিন্তু জাস্ট খালি না, মানে গ্রামাটিক্যাল টপিক না, সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্বস এগুলো সহ তোমার এখানে ইংলিশে এই ফুল মাস্টার বইটা সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? সো এটা তোমার এখানে হয়তো তোমার লাইফে এই 5টা জিনিস যেটা তুমি অন্য কোথাও গেলে পাবা না, এটা এখানে আমি লিখে রাখলাম। আচ্ছা, ওকে,
অ্যাডমিশন টাইমে তোমার আসতেই হবে, বাট একাডেমিক টাইমে তোমার এখন কী কী জিনিস এক্সট্রা দরকার সেটা লিখলাম। নেক্সট হচ্ছে তোমরা কোয়েশ্চেন করছিলা ইংলিশের জন্য। এই যে বইটা আছে এইটার মধ্যে একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, চাকরির প্রশ্ন, সবার কোয়েশ্চেন কিন্তু এখানে আছে। অ্যান্ড এই বইয়ের সব কিছু সলভ করলে এর বাইরে আসলে প্র্যাকটিস করার কোনো কিছু বাকি থাকে না। এখানে প্রায় কত প্রশ্ন আছে, 20,000 প্লাস, মানে বেশি প্রশ্ন আছে শুধুমাত্র এই বইয়ের মধ্যে ইংলিশে। নেক্সট অ্যাডমিশন, এখানে হলো অফলাইন এবং অনলাইন কম্বো করা উচিত কিনা। ডেফিনেটলি অফলাইন অনলাইন কম্বো করা উচিত, আমি অলরেডি বলছি। অনলাইনে ক্লাস অবশ্যই তোমার করা লাগবেই, কারণ এত সহজ তো আর নিচে করা পসিবল না। অফলাইনে হচ্ছে তোমার এক্সাম, অফলাইনের এক্সাম এটাও তোমার ম্যান্ডেটরি। বাট অফলাইনের এক্সামটার জন্য তুমি চাইলে, এখন তো তোমার পক্ষে করা পসিবল না, তোমার পক্ষে কিন্তু এখন চাইলে অফলাইনে এক্সাম বেছে তো আর ভর্তি হওয়া পসিবল না, বাট তুমি চাইলে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিতে পারো। হয়তো প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পেতে পারো। মেডিকেল প্রশ্নে প্যাটার্নের আইডিয়ার জন্য তুমি চাইলে আমাদের এক্সাম বুকটা ফলো করতে পারো। এখানে একদম ডিরেক্ট কেমন আছে দেখো, এটা বেসিক্যালি আমরা অ্যাডমিশনের জন্য সেল করি। তো তুমি চাইলে তোমার কাছে নিয়ে রাখতে পারো, যখন তোমার কাছে মনে হবে যে না আমি এই পড়ছি, এটা মোটামুটি ভালো একটা পড়া হয়েছে, এবার দেখি আমি নিজেকে যাচাই করে, তো তখন তুমি চাইলে এরকমভাবে একটা ওএমআর বুকের মধ্যে এক্সাম দিতে পারো। এবং এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই পেপারে প্রশ্ন হয় এরকম এতটুকু সাইজের পেপার থাকে, এবং এখানে যতটুকু পুরুত্ব আছে ততটুকু পুরুত্বের প্রশ্নই থাকে মেডিকেল ভর্তি পরীক্ষায়। এখানে যে ফন্টের কালারে লেখা হয়েছে এই ফন্টেই পরীক্ষা হয় প্রশ্ন হয়। এখানে যেমনি ABCD অপশন দেওয়া থাকে অমনি অপশনের প্রশ্ন থাকে। এখানে ওয়েমারটা যেরকমভাবে সাজানো থাকে, রোল, রেজিস্ট্রেশন, সিগনেচার, এখানে কোয়েশ্চেনের আনসার, সো এক্স্যাক্টলি ওরকমভাবেই একদম পিছন পৃষ্ঠায় ধরো। আবার এখানে বিভিন্ন নির্দেশনা থাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী করা যাবে না কি করা যাবে না, এগুলো সহ সব কিছুই কিন্তু এই বইয়ের মধ্যে আছে। সো তুমি চাইলে এর জন্য এক্সাম বুকও অর্ডার করতে পারো। এটার জন্য হচ্ছে পেজে মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি এটা কিনতে পারবা। ওকে, আচ্ছা। সো মোটামুটি এই তো আমাদের কথা হয়তো সাম আপ হয়ে গেছে। সো আমি যদি সব কথাকে একসাথে সামারি করি তাহলে হয়তো তোমার জিনিসটা একটু মানে করতে রিয়েলাইজ করতে সহজ হবে। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে 20 তারিখ SSC পরীক্ষার রেজাল্ট, এবং সেখানে হয়তো তোমার একটা ভালো রেজাল্ট আসতে পারে। যদি A+ আসে তাহলে রেজাল্ট ভালো হয়েছে, যদি A+ না আসে তাহলে রেজাল্ট খারাপ হয়েছে। A+ এর পরে এখন গোল্ডেন আসছে না কি আসছে না, গোল্ডেন না প্লাটিনাম আসছে, এটা নিয়ে আসলে কোনো ম্যাটারই করে না। গোল্ডেন A+, প্লাটিনাম A+, আর কি বলা যায় সিলভার A+, এগুলো বলতে কিছু এক্সিস্ট করে না। যা ম্যাটার করে সেটা হচ্ছে GPA 5 আসছে কিনা। ওকে, তাহলে তুমি সামনের লাইফে আগাইতে পারো খুব ভালোভাবেই। ওকে, নেক্সট কলেজ সিলেকশন নিয়ে অনেক কথা বলছি, যে এখানে তুমি প্যারা খাবা বেশি, সিলেবাস শেষ হবে লেটে, কিন্তু রেজাল্ট ভালো হওয়ার চান্স বেশি। আর এখানে তুমি প্যারা খাবা কম, সব কিছু নিজের উপর দায়িত্ব বেশি। নেক্সট এখান থেকে হচ্ছে HSC 28 সালের HSC পরীক্ষা হবে 1 এপ্রিল 2028, এবং অ্যাডমিশন টেস্ট হবে 2028 সালের আগস্ট মাসে অথবা জুলাইয়ের ধরো শেষ সপ্তাহে হতে পারে বা আগস্ট মাসের শুরুতে। ওকে, তারপরে HSC 28 ব্যাচ যদি চায় 1 বছরের সিলেবাস শেষ করতে, সিলেবাস শেষ করার ডেডলাইন হচ্ছে 15 জুলাই 2027 সাল। ওকে, তারপরে সিলেবাস কিভাবে শেষ করব, সিলেবাস শেষ করা উচিত, এখানে ফিজিক্সের রোডম্যাপ দেওয়া আছে, কেমিস্ট্রির রোডম্যাপ দেওয়া আছে, বায়োলজির রোডম্যাপ দেওয়া আছে, এবং ম্যাথের রোডম্যাপ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। এখানে টেস্ট পেপার বায়োলজিতে সলভ না করলেও চলে। আসলে তুমি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে টপ 20,000 MCQ, যেটা বিগত বছরে আসা সব প্রশ্ন। ওকে, আর তুমি যে এই যে ভার্সিটি কোয়েশ্চেনগুলো আছে, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য কিন্তু এজিনের 20,000 প্রশ্নের মধ্যে তুমি পেয়ে যাবে। আচ্ছা, তারপরে অ্যানালাইসিসের জন্য তুমি অ্যানালাইসিসটা দাগানো বই থেকে পেতে পারো। দাগানো বই অলরেডি তোমাদেরকে আমি দেখাইছি, আমাদের দাগানো বই কেন এত প্রিমিয়াম। নেক্সট একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে, যদি তুমি এজিনের একাডেমিক অ্যাডমিশন কোর্স ছাড়া অন্য যে কোনো কোর্সে এনরোল করো, তাহলে তোমার লাইফে কী কী লস হতে পারে। ফার্স্ট অফ অল লস হবে, তুমি দাগানো বইটা পাবা না। তুমি যে জিনিসটা পড়তে 1 ঘন্টা লাগতো সেটা পড়তে তোমার 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা না, বেশি লাগবে আসলে। সব বই মেলার পরে এখান থেকে দেখবা যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছে, ঠিক আছে, এই লাইনটা দাগাই। এখান থেকে দেখবা যে এই লাইনটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17-তে, ঠিক আছে, এই লাইনটা দাগাইলাম। তারপর এখানে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক খুলবা, খোলার পরে দেখবা যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, দাগাইলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন ব্যাংক খুলবা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, তাহলে এখানে দাগাইলাম। তারপর এটা আলিম স্যার অনুশীলনীতে আছে, আলিম স্যার অনুশীলনীতে দাগাইলাম। এখানে হচ্ছে বোর্ড পরীক্ষা আসছে, ঢাকা বোর্ড 2016-তে আসছে, দাগাইলাম। ময়মনসিংহ বোর্ড 2020 আসছে, সরি 20 সালে তো HSC পরীক্ষা হয় নাই, ময়মনসিংহ বোর্ড 2021 আসছে, তাহলে এখানে লাইনটা দাগাইলাম। এমনি দাগাইতে দেখবা তোমার 10 ঘন্টা এমনি নাই, পড়া আলটিমেটলি কিছু হয় নাই, কিন্তু তোমাকে আমি অলরেডি দাগাই দিছি। সো এটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। নেক্সট 1 বছরের তুমি যে পরিশ্রমটা করতা, ক্লাস টাস করার পরে যে অ্যানালাইসিসটা পাইতা, সেই অ্যানালাইসিসটা তুমি দাগানো বইয়ের মতো এমনিতে পেয়ে যাইতা। ঠিক আছে, আচ্ছা। তারপরে এবং শুধুমাত্র এক বই না, কিন্তু হাসান স্যার পড়ার পরে আবার আলিম স্যার আছে, আজিবুর স্যার আছে, মাজেদা ম্যাডাম আছে, যে বই চাও সব বইয়ের কিন্তু দাগানো বইটাতে আছে। কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস,
এখানে তুমি মেডিকেল ডেন্টালের প্রশ্ন পাবা, এখানে তুমি অনুশীলনীর প্রশ্ন পাবা, এখানে তুমি বোর্ডের প্রশ্ন পাবা, এবং এখানে তুমি ভার্সিটির সকল ভার্সিটির কোয়েশ্চেন সলভিং পাবা এইটার মধ্যে। ঠিক আছে, তুমি দেখবা ওয়েবসাইটে আমাদের আরও একটা কোর্স আছে যেটা এইচএসসি 26 ব্যাচের জন্য, অ্যান্ড ওইটা ডেডিকেটেডলি এইচএসসি 26-এর মেডিকেল স্টুডেন্টদের টার্গেট অডিয়েন্স রেখে এখানে হচ্ছে টপ 20,000 এমসিকিউ সলভ নামে একটা কোর্স আছে। ওই কোর্স কিনলে কিন্তু লাভ নাই, এই কোর্সের মধ্যে সব থাকবে না, আগেই বলে রাখি, পরে আবার কোর্স কিনে ধরা খাই যাবা। হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমি এইচএসসি প্রোগ্রাম সমূহতে যাই। এই যে টপ 20,000 এমসিকিউ সলভিং কোর্স, এটাও কিন্তু আমারই কোর্স, বাট এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদেরকে টার্গেট অডিয়েন্স রেখে, অর্থাৎ এখানে কিন্তু ভার্সিটি কোয়েশ্চেন সলভিং থাকবে না, এখানে শুধুমাত্র মেডিকেল ডেন্টালের প্রশ্ন থাকবে এবং এখানে শুধুমাত্র অনুশীলনী থাকবে, মানে এই দুটো জিনিস থাকবে। সো এটা তুমি কিনতে পারো মেডিকেল যদি টার্গেট হয়ে থাকে, বাট ওয়াই নট তুমি মানে এটা একসাথে কিনতে চাচ্ছ, চাইবা না, তাই না? ফিজিক্স কেমিস্ট্রি বোর্ড সব কিছু যদি একবার কভার হয়ে যায়, সো এটা তুমি এখানে পাবা, এবং এটা মাইক্রো করে পাওয়ার সুযোগ নাই, তোমাকে এটা এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনেই এটা নিতে হবে। সাথে হচ্ছে এরিয়া মার্কিং বা কুইক রিক্যাপ, যেটার জন্য হচ্ছে বলতে পারো যেটার জনক আমি বা প্রবক্তা আমি। সো এখান থেকে হচ্ছে তুমি ডেমো ক্লাস করে নিবা, অ্যান্ড এটা মোটামুটি শিওর এই ডেমো ক্লাস জীবনে যে করছে এ আর কোর্স না কিনে যায় নাই, এই কোর্স মানে এই ক্লাস যেই করছে সেই কোর্স কিনছে। তো তুমিও করবা, তুমিও কোর্স কিনবা, এটার প্রতি আমার কনফিডেন্স আছে। আর আর হচ্ছে এখানে আছে সব সাবজেক্টের জন্য সব কিছু একসাথে গুছানোভাবে একটা কমপ্লিট রোড ম্যাপ, যেন তুমি 1 বছরের মধ্যে ফুল এইচএসএস সিলেবাস শেষ করতে পারো। আর এখন আসি একটু বায়োলজি কোর্স নিয়ে। আচ্ছা, একটা জিনিস বাকি ছিল, 4টা জিনিস তো গেছে। 5 নম্বর জিনিস হচ্ছে ইংলিশের ফুল সিলেবাস, ইংলিশের অ্যাডমিশনের জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু কভার করা হয়ে গেছে এই একটা কোর্সের মধ্যেই। সো তুমি বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, বাংলা, ইংলিশ, আইসিটি সব সাবজেক্টের জন্যই তোমার একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো বায়োলজি কোর্স নিয়ে, যেটা এখন রানিং চলতেছে। এই সাইকেল 1 কিন্তু ফ্রি আছে, তোমরা চাইলে যারা হচ্ছে ফ্রি ভিডিও দেখতেছো ইউটিউবে হয়তো দেখবা, তো সাইকেল 1টা কিন্তু তোমরা এনরোল করতে পারো ফ্রিতেই। ওপেন কোড হচ্ছে এরজিনি বায়োলজি। আচ্ছা, তো এই সাইকেল 1-এ আমরা হচ্ছে 4টা চ্যাপ্টার শেষ করব। বোটানির চ্যাপ্টার 1, 2, 3 and 4। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এই ক্লাসগুলো রেকর্ডেড দেওয়ার চেষ্টা করব, কারণ লাইভ ক্লাসে 2টা সমস্যা। একটা হচ্ছে লাইভ ক্লাসে মানে যে রেকর্ডিংটা হয় সেই রেকর্ডিংয়ের মধ্যে পরে যদি তখন তুমি রেকর্ডেড দেখতে যাবা, তখন তোমার কাছে মনে হবে যে ভাই এখানে অত সময় নষ্ট করতেছে, বা এই জায়গাতে ধরো স্টুডেন্টের কমেন্টে রিপ্লাই দিতেছি, বা অনেক কথাবার্তা আসলে প্রাসঙ্গিক অনেক কথাবার্তা চলে আসে, যেসব কথাবার্তার কারণে আমাদের দেখা যায় যে লাইভ ক্লাস এর কারণ মানে কিছুটা সময় স্পেন্ড হয় বা কিছুটা সময় ওয়েস্ট হয়। প্রত্যেক ক্লাসে 10-15 মিনিট যখন চলে যায় তখন তোমার কাছে মনে হবে বিরক্তিকর, বাট রেকর্ডেড থাকলে তোমার কাছে হয়তো জিনিসটা সুবিধাকর মনে হইতে পারতো। সো আমরা এখানে বেসিক্যালি তোমাকে রেকর্ডেড ক্লাস দিব, বাট রেকর্ডেড হইলেও তোমার জন্য মোটামুটি বলা যায় প্রত্যেক সপ্তাহে একটা লাইভ সেশন থাকবে, যেখানে তুমি কোয়েশ্চেন আনসার করতে পারবে এবং তোমার যে কোনো ডাউট তো সলভ করতে পারবাই। সো এটা হচ্ছে ক্লাসের মধ্যে, বাট ক্লাস বাইরেও কিন্তু তুমি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে যখন ইচ্ছা তখনই কোয়েশ্চেন আনসার করতে পারো, মানে কোয়েশ্চেন করবা আমি আনসার দিব, বাট এটার জন্য একটু টাইম দিতে হবে। মানে ধরো এখন তুমি এই 9টা 8-এর মধ্যে মেসেজ দিছো, 9টা 9 তো আমি রিপ্লাই দিব না, এটার জন্য তোমাকে 2-3 ঘন্টা বা 8-10 ঘন্টা ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোর্সের সার্ভিসের জন্য যে কোনো মেসেজ দিতে পারো, সেইটা আমাদের টিম থেকে তোমাদের রিপ্লাই দেওয়া হবে। ওকে, আর এখান থেকে তুমি হচ্ছে সাইকেল 1-এর জন্য তুমি এখানে অলরেডি যে কয়েকটা জিনিস পাবা, একে তো তুমি এটা পাবাই, ক্লাস তো পাবাই। এই সাইকেল 1-এর জন্য সাইকেল 1-এর দাগানো বইটা তুমি পাবা শুধুমাত্র বায়োলজিতে এই 4টা চ্যাপ্টারে দাগানো বইটা তুমি পাবা। সাথে এই 4টা চ্যাপ্টারের জন্য তুমি মেডিকেল ডেন্টালের কোয়েশ্চেন সলভ পাবা, এই 4টা চ্যাপ্টারের জন্য তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ পাবা, এই 4টা চ্যাপ্টারের জন্য তুমি অনুশীলনী কোয়েশ্চেন সলভ পাবা। এটা কিন্তু শুধু বায়োলজির জন্য। ওকে, অনুশীলনী পাবা শুধুমাত্র হাসান স্যারেরটা, না হাসান স্যার না, যাও ঠিক আছে যাও, পুরোটাই দিয়ে দিলাম, হাসান স্যার আলিম স্যার যা আছে সব রাইটার দিয়ে দিলাম। এই 4টা চ্যাপ্টারের জন্য অনুশীলনী সলভ। ওকে, সো এর বাইরে কিন্তু আর কিছু থাকে না, তোমার যা প্রিপারেশন নেওয়ার ছিল এইটা তুমি পাইতেছো। সাথে তোমাকে কুইক রিকেপের 4টা চ্যাপ্টারই তো, আচ্ছা ঠিক আছে যাও, কুইক রিকেপের 4টা চ্যাপ্টার দিলাম। সো এই হচ্ছে তুমি অনেক কিছু আসলে পাই যাচ্ছ বায়োলজিতে ফ্রিতে। এই সবগুলো চ্যাপ্টার যদি তুমি সবগুলো ক্লাস, তাহলে তোমার যদি রোড ম্যাপের কথা বলি, তুমি ফার্স্ট অফ অল লাইভ ক্লাস যেটা হচ্ছে রেকর্ডের হিসাবে দিব, সেই ক্লাসটা করবা। এই ক্লাস কিন্তু তোমার জন্য রেকর্ড করতেছি, মানে এখন আমি রেকর্ড করব হয়তো কালকের ক্লাসটা, তারপরে হয়তো সেটা আপলোড করব। আচ্ছা,
নেক্সট ক্লাসের পরে তুমি বেসিক্যালি এখানে দাগানো ওইটা থেকে দাগাই নিবা, বা ক্লাসের আগেও দাগাইতে পারো, তোমার উইশ, দাগানো বই। নেক্সট তারপরে তুমি এই যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো আছে, এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করবা। তাহলে কোয়েশ্চেন ব্যাংক সলভিং করবা। নেক্সট হচ্ছে তুমি, আমি যখন তোমার সাথে লাইভ সেশন করবো, কিউএনএ করবো, তখন তুমি কোয়েশ্চেন এবং আনসার যতটুকু ডিসকাশন তোমার প্রয়োজন সেসব কোয়েশ্চেন আনসার করে নিবা। নেক্সট হচ্ছে তুমি কিছুদিন পরে এটা ভুলে যাওয়ার চান্স আছে, এই জন্যই যখন কয়েকদিন পরে তোমার কলেজে পরীক্ষা হবে তখন কুইক রিকেপ দেখে পার পেয়ে যাবা, কুইক রিকেপ ক্লাস দেখবা। আর লাস্ট অফ অল তোমার কিন্তু এক্সাম থাকবে, কুইক রিকেপ আসলে পরে দেখবা, এক্সামটা তুমি এখানেই করবা। তোমার কিন্তু গতকালকে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেই ক্লাসের উপর আগামীকালকে এক্সাম আছে, সো তুমি চাইলে এটার পরে এক্সামও দিয়ে ফেলতে পারবা। ওকে, মোটামুটি এখান থেকে তোমার হচ্ছে রোডম্যাপ। সো ক্লাস করলা, দাগানো বই দিলা, কোয়েশ্চেন ব্যাংক সলভিং, কোয়েশ্চেন আনসার এবং এক্সাম কিন্তু তুমি এখানে 2 ধরনের এক্সাম পাবা। একটা হচ্ছে দেখো, একটা কিন্তু ফ্রি এক্সাম হিসাবে এমনিতেই আছে, সবসময় যখন ইচ্ছা তখন তুমি পরীক্ষা এটা করতেই পারো। এই যে এখানে ফ্রি এক্সামে গেলে তুমি যখন ইচ্ছা তখন বায়োলজির উপর এক্সাম দিতে পারো, ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারো। মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামগুলো ফ্রি করা নাই, এটা পেইড আছে, ওটা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে পাবা, বা 26-এর কোর্সে পাবা, 27-এর কোর্সে পাবা। ওকে, ফ্রি এক্সামে হচ্ছে তুমি গেলে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিতে পারবা। আর এক্সামের কথা বলছি, সো আমরা হচ্ছে এখানে এক্সামে ছিলাম, আর এখানে হচ্ছে কুইক রিকেপটা বেসিক্যালি এখন তোমার কাজে লাগবে না হয়তো, ঠিক আছে, এখন কাজে লাগবে না, বাট কাজে লাগবে কখন? ধরো তুমি আমার সাথে আগাইতেছো, 1 বছরের সিলেবাস শেষ করার জার্নিতে আসো, এবং তোমার কলেজে যখন হাফ ইয়ারলি চলে তখন তুমি পড়তেছো 9 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে, 9 নাম্বার চ্যাপ্টার পড়তেছো তোমার যখন কলেজে হাফ ইয়ারলি চলে, ওই টাইমে দেখবা তোমার কলেজে সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 4, 4টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হইতেছে। এখন তুমি কি ঘুরে ফিরে আবার ওই 4টা চ্যাপ্টার একদম ডিটেলসে পড়বে, মানে ডিটেলসে তো পড়ে ফেলছো, আবার কি 4টা চ্যাপ্টার পড়তে যাবা? না, তখন তুমি এইভাবে আগাইতে থাকবা, যে রকম গতিতে আগাইতেছিল ওইভাবে আগাইতে থাকবা। জাস্ট তুমি পরীক্ষার আগ মুহূর্তে কুইক রিকেপটা দেখে নিবা, তাহলে তোমার হয়তো বায়োলজি এবং কেমিস্ট্রিতে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ফিজিক্সের জন্য হবে না, বলে রাখতেছি, ফিজিক্সের জন্য এর বাইরে আলাদা করে ম্যাথ করতে হবে। ফিজিক্সের এমসিকিউ কভার হয়ে যাবে, কিন্তু ম্যাথ মানে সিকিউর যে গঘ আছে গঘ কভার হবে না। ওকে, সো এই আর কি ওভারঅল কথাবার্তা। আশা করতেছি তোমার যে একাডেমিক অ্যাডমিশনের রোডম্যাপ সেটা হয়তো ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের আরও অনেক মিটিং হবে, আরও বেশি আমরা HSCR এর সাথে এনগেজ হব। আমি আমার পরীক্ষার জন্য তোমাদের সাথে এতদিন হয়তো অতভাবে তোমাদেরকে গাইড করতে পারি নাই, বা বলতে পারো যে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি না, ফ্রি কন্টেন্ট বানাতে পারি না। ইনশাল্লাহ এখন বেশি অ্যাভেলেবল হচ্ছি, সো দেখা হবে ইনশাল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করবো আজকের মিটিংটা। বলো। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কয়েকটা পয়েন্ট স্কিপ করেছিলেন আর কি ভাইয়া, যে কিউএনএ সেশনে ঘুম, তারপরে হেলথ কেয়ার। ও হ্যাঁ, এটা তো বাকি ছিল, কোথায় ছিল জানি? ও আচ্ছা, কিভাবে শুরু করব? ও হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে 3 ঘন্টা কম ঘুমাইছি। এটা আমার মানে ধরো কাইন্ড অফ অনেক মানুষ আমার এটার জন্য চিনে। তো এটা কি সত্য কথা? হ্যাঁ, এটা সত্য কথা। বেসিক্যালি এরকম একটা গাইডলাইন সেশনে আমি আজ থেকে 4 বছর আগে একটা গাইডলাইন সেশনে জয়েন করছিলাম। অ্যান্ড ওই সেশনে এনডিসির এক বড় ভাইয়া উনি হচ্ছে বলছিলেন যে উনি ওনার কলেজ লাইফে কোনোদিন 3 ঘন্টার বেশি ঘুমান নাই রাতে। তো আমার কাছে মনে হলো যদি এই লোক বাঁচতে পারে 3 ঘন্টার চেয়ে কম ঘুমাইয়া, তাহলে আমিও পারবো। এরপর থেকে আমি আর ধরো ঘুমের জন্য দিনে টাইমই রাখতাম না, বা রাতেও টাইম রাখতাম না। বেসিক্যালি আমার ঘুমটা হয়তো আমি ফজরের নামাজ পড়ার পরে, ধরো সেটা 5টার আগেই আসলে ফজরের নামাজ পড়া হয়ে যেত, ধরতে পারো যে 4:30টার সময় পড়ে ফেলছি, পড়ার পরে 7:30 পর্যন্ত ঘুমাইলাম, বা 7:40-45 পর্যন্ত এরকম। ঘুমানোর পরে 8টার সময় তো কলেজ ছিল আমার। তো বেসিক্যালি এই টাইমটাই আমার ঘুমানো হইতো, এই 3 ঘন্টা বা 3.5 ঘন্টায় ঘুমানো হইতো। এখন কথা হচ্ছে, এটা কি আমি সাজেস্ট করি সবার জন্য? না, এটা আমি সবার জন্য সাজেস্ট করি না। যে এটা এফোর্ড করতে পারবে যে ভাই আমি হচ্ছে 3 ঘন্টা ঘুমাইলে আমার চলে, ঠিক আছে, তুমি তাইলে আগাও। কিন্তু যে ঘুমাইলে চলে না, একে কিন্তু আমি এই সাজেশন দিব না। কারণ তোমার যদি হেলথে ইফেক্ট পড়ে, তুমি হইতে পারে 3 মাস পড়ছো না ঘুমায়, 3 ঘন্টা ঘুমায় থাকছো, কিন্তু এমন হইতে পারে তুমি এমন অসুস্থ হয়ে গেছো যে তুমি আবার 1 বছর ঠিকমতো পড়াশোনা করতে পারো নাই, বা হয়তো 1 মাস বা 1 সপ্তাহ বা কোনো কারণে একটা লম্বা টাইম তোমার হয়তো ব্রেক হয়ে যাচ্ছে হেলথের ইস্যুর কারণে। এটা যেন না হয়, এটা খেয়াল রাখবা। যদি তোমার কুলায় তাইলে ওকে, না কুলাইলে বাদ। না কুলাইলে 3 ঘন্টা না হোক, 4 ঘন্টা তো পসিবল, বা 5 ঘন্টা তো পসিবল, এভাবে তুমি আগাইতে পারো। কিন্তু আমি তোমাকে হেলথের উপর ইফেক্ট ফেলতে কিন্তু না করতেছি। অলসো আমি যেটা করতাম, ধরো 3 ঘন্টা ঘুমানোর পরে কিন্তু চোখে ঘুম থাকতো, আমি ঘুমটা কী করতাম, আমি যেটা করতাম সেটা হচ্ছে কলেজের মধ্যে যেসব ক্লাস ইম্পর্টেন্ট না, ধরো বাংলা ক্লাস অথবা আইসিটি ক্লাস অথবা এসে কিন্তু দরকার নাই, আমিও ক্লাসে হচ্ছে ঘুমাই থাকতাম,
মানে ধরো চোখ বন্ধ করে এমনি পড়ছি, ঠিক আছে ঘুমাই গেছি, এরকম কিন্তু হয়, বুঝছো? কলেজে এমনি তো এমনি ঘুমে ধরে, তো দেখা যায় ওভাবে ঘুমানো হয়ে যায়। অ্যান্ড কলেজে ক্লাস করতে করতে মোটামুটি আধা ঘন্টা বা 10-20 মিনিট ঘুমাই ফেলি, এটা হয়। বাট ওই ধরো ডেডিকেটেডলি ঘুমানো, একদম বিছানায় বসে ঘুমানো, বিছানায় শুয়ে ঘুমানো, এটা এইরকম 3 ঘন্টায় হয়েছে কলেজ লাইফে বেশিরভাগ ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল যে এনডিসিতে গ্রুপ ডিভিশন কিভাবে করে? এটাতে আসলে কোনো রুলস নাই, এমনিতেই শুনছি গ্রুপ 1-2 এর ক্লাস নাকি এনডিসি টপ টিচাররা আনেন, ওরকম আসলে কিছু না। এনডিসি টপ টিচাররা এক এক সব এক এক ব্যাচে এক এক রকম ডিভিশন হয়, অ্যান্ড এখানে আসলে কাইন্ড অফ একটা সমতায় ক্রিয়েট করা হয়। বাট এটা ঠিক যে শুরুর দিকে যেসব গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3, 4 বা ইভেন 5ও, এই গ্রুপগুলোতে টপ টায়ার স্টুডেন্টটা বেশি থাকে, স্টুডেন্টের পার্সেন্টেজটা বেশি থাকে। বাট এমন না যে গ্রুপ 7, 8, 9, 10 ওই গ্রুপগুলোতে কেউ নাই, মানে অনেক ভালো স্টুডেন্ট নাই। আসিরাঞ্জুম ভাইয়া কিন্তু গ্রুপ 7-এর, আমি গ্রুপ 4-এর। সো এরকম যারা হচ্ছে একদম টপ টায়ার রেজাল্ট করছে তার ব্যাচের, ওরা কিন্তু মানে একদম যে শুরুর গ্রুপেরই হইতে হবে ওরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? আচ্ছা, কোথায় যেন গেলাম? ও, কোয়েশ্চেন ছিল ঘুমের কথা বলছি, 3 ঘন্টা ঘুমানোর কথা বলছি। কিভাবে শুরু করব? কিভাবে শুরু করবা? যেমন ধরো বায়োলজি শুরু করতে যাচ্ছ, তোমার আমি গতকালকে ক্লাস দিছি, তাই না? গতকালকে ক্লাস দিছি, এটা কি বায়োলজি? হ্যাঁ, গতকালকে ক্লাস দিছি, তুমি ক্লাসটা আগে করবা। ক্লাস করার মাঝে মাঝে আমি যে কয়টা কথা লিখছি সে কয়টা কথা বইয়ে লিখবা, খাতায় লিখবা। লেখার পরে তুমি মেন বই পড়তে আসবা এবং মেন বই থেকে দাগানো বইটা কালেক্ট করবা, দাগানো বইটা দিয়ে নিজের বইটাকে দাগাবা। তারপরে তুমি এখানে এই কোয়েশ্চেন সলভিংয়ে যাবা। কোয়েশ্চেন সলভিং এখনও তোমাদের জন্য ফ্রি করা নাই, যেহেতু আমি ভিডিওতে বলছি তাই আমি তোমাদের জন্য ফ্রি করে দিব আর কি। ওকে, নেক্সট হচ্ছে এক্সাম। তারপর হচ্ছে আগামীকালকে কিন্তু এক্সাম আছে। এইভাবে তুমি আগাও। হয়তো তোমার এখানে একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য 8 দিন লাগতেছে, বাট দিন শেষে তুমি 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি মনে হয় আমরা কথা একদম সাম আপ করে ফেলতে পারছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। বা এক্সাম হলে নার্ভ কন্ট্রোল করবো কীভাবে? আগে তো পড়ো, যে পড়ে সে কিন্তু এক্সাম হলে নার্ভ কন্ট্রোল রাখতে পারে। সো তুমি যদি এরকম কনফিডেন্ট থাকো যে না ভাই আমি এখানে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসছি, তখন তোমার কাছে মনে হবে যে না এখানে খুব একটা ক্ষতি কিছু হবে না। আর এক্সাম হলে ধরো ভয়টা আসে কই থেকে, যে রেজাল্ট যদি আমার খারাপ হয় তাহলে কী হবে? রেজাল্ট খারাপ হওয়ার একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে, মানে নিজের এমন লেভেলে নিয়ে যাও আজ থেকে 2 বছর বা 2.5 বছর পরে যখন অ্যাডমিশন টেস্টে বসবা, ওই দিন যেন মনে হয় যে এই সেন্টারে যেসব মানুষ পরীক্ষা দিচ্ছে, যে 1000, 2000, 5000 মানুষ পরীক্ষা দিচ্ছে, সবচেয়ে বেস্ট রেজাল্টটা আমার হবে। যখন এই কনফিডেন্সটা তোমার থাকবে, তখন তুমি হয়তো অনেক একটা কমফোর্টের সাথে এক্সামে বসতে পারবা। এবং তুমি যখন মনে করবা যে না আমার যদি সবচেয়ে বাজে রেজাল্টটা হয়, সবচেয়ে বাজে রেজাল্টটা যদি আমি করি, তারপরেও আমি অন্তত দেশের টপ 100-র বাইরে হতে যেতে পারি, কিন্তু ডিএমসি মিস করবো না বা বুয়েট মিস করবো না। নিজের লেভেলটাকে এমন লেভেলে নিয়ে যাও, ধরো তোমার পরীক্ষার দিন সব কিছু বাজে উল্টাপাল্টা ঘটলো, স্টিল যেন তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টটা ডিএমসিতে অন্তত থাকে। তোমার সবচেয়ে মানে নিজের পড়াশোনারে এমন লেভেলে নিয়ে যাও, তোমার সবচেয়ে বেস্ট রেজাল্ট তো অবশ্যই ডিএমসি হবে, অবশ্যই বুয়েট হবে, কিন্তু সবচেয়ে ওর্স্ট রেজাল্টটাও যেন ডিএমসি বা বুয়েট হয়। তার মানে লেভেলটা বুঝতেছো? তখন বুঝতে পারবা যে না আমার তো মিনিমাম হলো এই লেভেলটা তো আমি অ্যাচিভ করতে পারবো, মিনিমাম হলে আমি এখানে যেতে পারবো। একজন কোয়েশ্চেন করছো, এইচএসএ 27 ব্যাচ অল সাবজেক্ট অল চ্যাপ্টার ক্লাসের নোট শেষ করেছি, শেষ হয়ে গেছে না? তুমি মনে হয় এইচএসএ 27 ব্যাচ যতটুকু বুঝতেছো। আচ্ছা, নাইম একটা কোয়েশ্চেন করছে, এনার্জি কোথা থেকে আসতো ভাই? 3 আওয়ার ঘুমায় মানে আমরা কি করতে পারি এনার্জেটিক থাকার জন্য? কিছুই না আসলে, খাবার দাবার খাইতে হবে ঠিক মতো, আর তো আমার তো অত কিছু না, নর্মাল লাইফ লিড করলেই হবে। এইচএসএ 27 ব্যাচ অল সাবজেক্ট অল চ্যাপ্টার ক্লাসের নোট শেষ করেছি, বুক অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক শুধু দেখে গেছি, রিডিং পড়ছি, প্র্যাকটিস অ্যান্ড মুখস্থ করা হয় নাই। টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমার বর্তমান অবস্থা কেমন? আমি কি বাকি কথা থেকে আসে না জানি। আচ্ছা, তোমার অবস্থা হচ্ছে তুমি সব কিছু দেখে গেছো কিন্তু তোমার মাথার মধ্যে নাই, সো এটা প্যারা না, তুমি এখন পড়ো, সময় তো আছে। এইচএসসি 27 ব্যাচের জন্য আরও অনেক সময় আছে ভাই, 11 মাস সময়। আমি আমার ফুল এইচএসসি লাইফেই পাইছি 11 মাস, তোমার কাছে এখন 11 মাস বাকি, মানে তো বুঝতে পারো যে তুমি পুরো লাইফটা এখন তোমার বাকি আছে। বাট এখন যদি 11 মাস পরে কথা বলো তাহলে লাভ নেই, কিন্তু এই 11 মাস তোমার এমনভাবে পড়তে হবে যেন তুমি সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারো। আচ্ছা ভাই, প্রতিদিন কিভাবে পড়বো এটা সেট করবো কিভাবে? আচ্ছা, প্রতিদিন কিভাবে পড়বা এটার জন্য তো তোমার এখানে আছেই, কোথায় গেল এইচএসসি 28,
এই যে 1 বছরের সিলেবাস শেষ করে একাডেমিক এক্সাম ব্যাচ, এখানে যে রুটিনটা থাকবে তুমি চাইলে সেই রুটিনটাই ফলো করতে পারো, আমার সেট করা দেওয়া রুটিন। এবং তুমি এটা যদি ফলো করো, জুলাই 15 তারিখে, মানে আগামী বছর 2027 সালের জুলাই মাসের 15 তারিখে তোমার সিলেবাস শেষ হবে একবার, এটাই সেট করতে পারো। আর তো কিছু সেট করা টাফ। ধরো কোন চ্যাপ্টার কতটা কঠিন, কোন চ্যাপ্টার কতটুকু টাইম লাগবে, ওটা তুমি নিজে বোঝা আসলে টাফ। যেমন তুমি আসলে ত্রিকোণমিতির জন্য তোমার কতদিন টাইম দেওয়া উচিত, তোমার যদি বলি তুমি কিন্তু এটা আনসার বলতে পারবে না, কারণ ত্রিকোণমিতির জন্য তুমি ভাবতে পারো যে এটা অনেক সহজ, 5 দিনে শেষ হয়ে যাবে, আবার ভাবতে পারো যে না অনেক কঠিন, 1 মাস লাগতে পারে। সো এক্স্যাক্টলি এই চ্যাপ্টারের জন্য কতটুকু টাইম দেওয়া উচিত, এটা যদি আমি ফিক্স করে দিই তাহলে তোমার জন্য হয়তো সহজ হবে। ওকে, টার্গেট মেরিট -4, হ্যাঁ -4 নাকি শুধু 4? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আই উইল বি ডক্টরের জন্য শুরু থেকে কী করতে হবে? আচ্ছা, শুরু থেকে কী করতে হবে এটা তো এখনই বললাম মাত্র। তুমি একদম ডে 1 থেকেই এইভাবে প্রিপারেশনটাকে আগে নিবা। এই যে বায়োলজি, এই যে ম্যাথ, এই যে কেমিস্ট্রি, এই যে ফিজিক্স। আর যেটা আমি একটা কথা বলতে চাইছিলাম আজকের ক্লাসে, যে একটা কথা বলবো যে কথাটা তোমার ফলো করতে পারলে তোমার লাইফ অর্ধেক সহজ হয়ে যাবে, সেটা হলো এইচএসসি 26 ব্যাচের কন্টেন্ট ফলো করা। এইচএসসি 26-এর কন্টেন্ট ফলো করলে যেটা হবে সেটা হলো এইচএসসি 26-এর জন্য কিন্তু আমরা সব কিছু গুছাই দিছি। যেমন ধরো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি, মানে এর যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অলরেডি বাংলার জন্য বাংলা দাগানো বুক ফ্রি করা আছে, ঠিক আছে? তুমি যদি সিম্পলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাও তাহলে হয়তো জিনিসটা রিলেট করতে পারবা। আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যাই, ওকে? আচ্ছা, এখানে যদি তুমি যাও, কেমিস্ট্রি, ফিজিক্স, পদার্থ, আইসিটি, এই যে ধরো আইসিটির কথাই ভাবো, আইসিটি কিন্তু অলরেডি দাগানো বই এখানে দেওয়া আছে। সো তুমি চাইলে এখান থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারো। তারপরে তুমি যাও, তুমি হচ্ছে এখানে কোথায় যাবা, বাংলায় যাবা, বাংলার জন্য কিন্তু দাগানো বই দেওয়া আছে। বাংলা সেকেন্ডের জন্য যে ক্লাসগুলো লাগে, বাংলা সেকেন্ডের ক্লাসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমার যে জিনিসটা লাগে সেটা কিন্তু সবচেয়ে সুন্দরভাবে নোট করে পরীক্ষার জন্য কম্প্যাক্ট করে এখানে সাজানো আছে। তো তোমার জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে, ভাই তুমি ইভিআর প্রস্তুতির জন্য আলাদা করে ক্লাস টাস না করে, আলাদা করে কোর্সে না ভর্তি হয়ে তুমি সিম্পলি রিভিশন কন্টেন্ট ফলো করো। কারণ ইংলিশ বাংলা আইসিটিতে এত তুমি হচ্ছে জ্ঞানের জাহাজ হয়তো লাভ নাই, জ্ঞানের জাহাজ বাংলার কি বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো দরকার নাই। তোমার পরীক্ষায় পাইতে হবে চান্স, এবং সেখানে বাংলা ইংলিশ আইসিটি তো আলটিমেটলি ইফেক্ট রাখতেছে না। ইংলিশটা, এই ইংলিশ মানে এইচএসসি পরীক্ষার জন্য যে ইংলিশ লাগে সেই ইংলিশের সাথে মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনের ইংলিশের সাথে 1% সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। সো এটা শিখলে বা এটা পড়লে তোমার খুব যে আমরি লাভ হবে তা কিন্তু না। সো রিভিশন কন্টেন্টগুলো ফলো করো, এবং তুমি এখানে ডিটেল কন্টেন্টের দিকে কম যাও। বাংলা এমন একটা সাবজেক্ট, তুমি যদি বছরের 365 দিনের 365 দিনও পড়ো, তারপরও তুমি এখানে A+ পাওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারো না। কারণ এখানে 3 থেকে 5টা প্রশ্ন এরকম থাকবেই, যে 5টা প্রশ্ন বা 3টা প্রশ্নের আনসার স্যার নিজেও জানে না। স্যার এটা মনে হয়েছে দিয়ে দিলাম, ঠিক আছে, বাট এটা কারোর পক্ষেই পসিবল না। যিনি প্রশ্ন করেন এবং যিনি মানে আল্লাহ, প্রশ্নকর্তা এবং আল্লাহ ছাড়া এই কোয়েশ্চেনের আনসার দুনিয়ার কোনো মানুষ জানে না। অমুক রাইটারের অমুক কথায় কি পেয়েছে, ভাই আমি কেমনে জানবো? আমার তো জানার হবে নাই। সো আলটিমেটলি এই 3 থেকে 5 মার্ক তোমার হয়তো এখানে বাংলাতে এমনিতেও যাবে, বই খুলে দিলেও তুমি এটা আনসার লিখতে পারবে না। সো এটা কথা বাদ দাও। এই জন্য আমি তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটিতে রিভিশন কন্টেন্ট ফলো করো। এর জিনিসে আছে, ইউটিউবে পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের। সো এটা যদি ফলো করতে পারো তাহলে ইংলিশ বাংলা আইসিটি কন্টেন্ট কিন্তু এমনিতে কভার হয়ে যায়, ওকে? আচ্ছা, তোমাদের সাথে আমরা নেক্সটে আরও খুব দ্রুততম সময়ে বসবো। ভাই মাইক্রোফোন শুনেন একটু, হ্যাঁ এবার বলো। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল নোট সম্পর্কে। যেমন ধরুন আপনি হচ্ছে কালকে ক্লাসটাই করি, আপনি যে কোর্স সম্পর্কে পড়াচ্ছিলেন, মানে যেটা সম্পর্কে আমি ভালো বুঝতেছি সেটা সহ নোট করবো, নাকি যেটা আমার কাছে একটু টাফ যেটা টাফ লাগে ওইটা নোট করবা, যেটা টাফ লাগে। কিছু ঢালাওভাবে নোট করা যাবে না, মানে এই বিষয়টা এরকম আর কি। যেটা তুমি এমনিতেই জানো সেটা নোট করে লাভ নেই, ওকে? জি ভাইয়া, এটাই। ভাই ডেইলি রুটিন কেমন হওয়া উচিত নিয়ে বলেন কিছু। আরে ভাই আমি তো বললাম মাত্র, ডেইলি রুটিন তো আমি বানাই দিছি। তুমি হচ্ছে এই কোর্সে এনরোল করলে ডেইলি রুটিন পাবা, একাডেমিক এক্সাম ব্যাচ, ওকে? সো এটা হচ্ছে তুমি 1 বছরের সিলেবাস শেষ করা একাডেমিক এক্সাম ব্যাচ। কোর্স ফি কিন্তু বেশি না, কোর্স ফি হচ্ছে 2500 সব সাবজেক্ট। আর এখানে হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন সব কিছু একসাথে পাই যাচ্ছ, এটা হচ্ছে 13,000 টাকা। বাট এখানে যেসব জিনিস পাইতেছো এগুলো হিসাব করলে সব মিলে তোমার অর্থ হয় 26,000 টাকা। মানে তুমি আলাদা আলাদা কিনলে 26,000 টাকা লাগতো, এটা তুমি 13,000-এ পাচ্ছ, ওকে? সো আমরা মনে হয় আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি।
আর কোনো কোয়েশ্চেন থাকলে জমায় রাখো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, টেলিগ্রামে জয়েন করতে পারো, ফেসবুকে পোস্ট করতে পারো, তাহলে হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা। আমি এখানে তোমাদের জাস্ট একটু দেখাই রাখি, আমাদের এর যিনি ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, আমাদের এর যিনি এইচএসসির জন্য, তোমাদের এইচএসসি 28 ব্যাচকে টার্গেট করে এর যিনি এইচএসসি 28-এর ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, আমাদের ওয়েবসাইট হলো এটা, এবং আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে এটা। এই যে কোথায় গেল এটা, এই যিনি এইচএসসি 28 ব্যাচের জন্য গ্রুপ হচ্ছে এটা। সো তোমরা চাইলে এই গ্রুপের মধ্যে জয়েন করতে পারো। ভাই 1 ইয়ার সিলেবাসের রুটিন ফলো করলে কলেজ এক্সাম টাইমে কীভাবে ম্যানেজ করবো? খুবই ভালো কথা। এইটার সলিউশন আমি তোমার দিতে পারবো, এটা আর কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে না, অন্য অন্য যত একাডেমিক টু অ্যাডমিশন প্ল্যাটফর্মেই থাকুক না কেন। এটা হচ্ছে QRC, কুইক রিক্যাপ কোর্স। এটাও তুমি পেয়ে যাবা এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মধ্যে পেয়ে যাবা আর কি। সো এইটা যখন তুমি ফলো করবা, মানে আমার রুটিন যখন ফলো করবা, তখন দেখবা যে কলেজের সিলেবাসের সাথে মিলতেছে না। কলেজে পড়াইতেছে 4 নাম্বার চ্যাপ্টারের উপর এক্সাম, তুমি পড়তেছো 8 নাম্বার চ্যাপ্টার, মানে তুমি তো আগায় আসো। এখন তুমি এক্স্যাক্টলি কলেজের জন্য কি পড়বা? কলেজের জন্য কি আদৌ পড়বা? কথা হচ্ছে তুমি তো অলরেডি 4 নাম্বার চ্যাপ্টার পড়েই তো 8 নাম্বার চ্যাপ্টারে গেছো, তার মানে এখন তোমার লাগবে রিভিশন। রিভিশনের জন্য যে কন্টেন্টটা দেওয়া দরকার, রিভিশনের জন্য যা দরকার, ধরো তোমার কলেজে 4 নাম্বার চ্যাপ্টারের উপর পরীক্ষা হইতেছে, 4 নাম্বার চ্যাপ্টার হয়তো MCQ আসতে পারে। সো এইটার MCQ সলভিং ক্লাস কিন্তু আমার দেওয়া আছে, MCQ সলভিং ক্লাস দেওয়া আছে। এটার জন্য হয়তো তোমার মার্কের প্রশ্ন দরকার, জ্ঞানমূলকের প্রশ্ন কিন্তু আমার দেওয়া আছে। মার্কের প্রশ্ন দরকার, আমি কিন্তু মার্কের যতগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে, যে 8-10টা বা 15-20টা, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে, তোমার জন্য দেওয়া থাকবে। এটার জন্য যে সিকিউ থাকা দরকার, সেটার জন্য আমরা তোমাকে এক্সাম নিচ্ছি এবং সাজেশন দেওয়া থাকবে। তাইলে তোমার আলটিমেটলি এই চ্যাপ্টার প্রিপারেশনের জন্য, সিকিউর জন্য তো বলি নাই, সেটা হচ্ছে MCQর জন্য এবং সিকিউর জন্য বোথ কুইক রিক্যাপ ক্লাস থাকবে, যেন 15 মিনিটে একটা চ্যাপ্টার তোমার একটা ওভারভিউ হয়ে যায়। এবং আমি তোমার রুটিনের মধ্যে এরকমভাবে হাফ ইয়ারলির জন্য 10 দিন, ইয়ার ফাইনালের জন্য 10 দিন টাইম রেখে দিব, যাতে তুমি ইয়ার ফাইনাল বা হাফ ইয়ারলি ওইভাবে তুমি নিজের সাথে মানায় নিতে পারো। যে ধরো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে 10 দিন হয়তো চলে যাবে, সেই 10 দিনের জন্য আমি তোমাকে রুটিনের মধ্যে থেকে বাদ দিয়ে দিব। তাহলে 1 বছরের মধ্যে আমি তোমাকে 345 দিনের জন্য রুটিন বানাবো, ঠিক আছে? তাহলে হয়তো তোমার কলেজের জন্য যে প্রেশারটা পড়তেছিল, সেই প্রেশারটা কিন্তু আমার রুটিনের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। আচ্ছা, বাংলা ইংলিশ ICT অফলাইনে পড়া, আস্তাগফিরুল্লাহ, কি বলতেছো ভাই? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পরিকুল পাওয়া যায় না, বাংলা ইংলিশ ICT অফলাইন পড়ার দরকার আছে। বাংলা ইংলিশ ICT সিম্পলি হচ্ছে রিভিশন কন্টেন্টে ফলো করবা, অত ডিটেল ক্লাস নাই, বাংলা টাংলা এগুলা অল্প কিছুদিন পড়লেই হয়। জাস্ট এটা ইনশিওর করবা সপ্তাহে 1 দিন যেন ইংলিশ বাংলা ICT পড়া হয়, তাইলেই হয়েছে, আর কিছু লাগবে না। 1 দিন পড়লেই হয়েছে, 1 দিন কিছু সময়, সারাদিন দরকার নাই, 1 দিনের জন্য কিছুদিন সময় পড়তে পারলে হয়েছে। 1 ইয়ার সিলেবাসের রুটিন বলছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, সো মনে হয় আমরা মোটামুটি শেষ করতে পারছি। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে গ্রুপে করে রাখো, ইনশাআল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা খুব দ্রুত আবার হয়তো তোমাদের SSC পরীক্ষার রেজাল্টের পরে, যেহেতু আজকে 16 তারিখ, হয়তো SSC পরীক্ষার রেজাল্টের রাতে তোমাদের সাথে আবার দেখা হইতে পারে। তো আমি হয়তো তোমাদেরকে জানাই দিব যে আমরা কবে নেক্সট আমরা আবার একটা গাইডলাইন সেশনে যুক্ত হবো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।